হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এম ফিজিক্স ক্লাসেস। তো দেখো, আমি মাধ্যমিকের আজ যে চ্যাপ্টারটা পড়াবো সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে চলতড়িৎ, ওকে, যেটাকে ইংলিশে বলে কারেন্ট ইলেকট্রিসিটি। তো এই চ্যাপ্টারটা পড়ার আগে তোমাদের আগে জেনে নেওয়া উচিত যে এই চ্যাপ্টার থেকে কীরকম কী মার্কসের বা কতগুলো কি কোশ্চেন আসে। তো দেখো, গ্রুপ এতে সাধারণত এমসিকিউ থাকে। তো এমসিকিউ কি হয়, তোমাদের ওখানে বিভিন্ন অপশান দেওয়া থাকবে, সেখানে টিক করতে হবে। তো এমসিকিউ 1 মার্কসের 2টো থাকবে, টোটাল হচ্ছে 2। আচ্ছা, গ্রুপ বিতে কি থাকবে? গ্রুপ বিতে থাকবে ভেরি শর্ট অ্যান্সার, মানে ভেরি শর্ট যে কোশ্চেনগুলো হয় একটি বাক্যে লিখতে হবে বা একটি শব্দে অ্যান্সার লিখতে হবে, সেটা 1 মার্কের কত থাকবে? 2টো থাকবে, টোটাল হচ্ছে 2। আচ্ছা, গ্রুপ সিতে থাকবে শর্ট অ্যান্সার হচ্ছে 2 মার্কসের একটি থাকবে, টোটাল হচ্ছে 2। আর গ্রুপ ডিতে থাকে লং অ্যান্সার, সেটা হচ্ছে 3 মার্কসের কটা থাকবে? 2টো থাকবে, টোটাল হচ্ছে 6। তাহলে এই গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি আর গ্রুপ ডি মিলে টোটাল কত থাকছে? টোটাল থাকছে 12। ওকে, তাহলে এই হলো আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ চ্যাপ্টারের মার্ক ডিস্ট্রিবিউশন। এবার আমি তোমাদের চলতড়িৎ চ্যাপ্টারে আজকে কি পড়াবো, মেনলি যেটা পড়াবো সেটা হচ্ছে আধানের ধারণা এবং কুলম্বের সূত্র। তো তাহলে তোমরা চটজলদি খাতা বার করে তোমরা নোট করতে শুরু করবে, ভালোভাবে বুঝে পরে তোমরা নোট লিখবে, ওকে। এবং এই যে আমার যে ভিডিওটা হচ্ছে, এই ভিডিওতে কিছু আমি হোমওয়ার্ক দেবো, সেগুলো তোমরা বাড়িতে কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করবে, ওকে। তাহলে আমি প্রথম শুরু করছি কি, আধানের ধারণা, ওকে, আধানের ধারণা। তো দেখো, আমি ফার্স্ট যেটা পড়াবো সেটা তোমরা হেডিং লিখবে, সেটা হচ্ছে আধানের ধারণা, ওকে। তো প্রথমে তোমাদের আগে বেসিক্যালি কতগুলো জিনিস জানতে হবে। আধানের ইংলিশ হচ্ছে চার্জ। আচ্ছা, প্রথমত হচ্ছে এই চার্জ বা আধান, এই জিনিসটা মানুষের মধ্যে আইডিয়াটা এলো কোথা থেকে, এটা প্রথমে জানতে হবে। তোমরা জাস্ট এটা গল্পের মতো শুনবে, দেখবে খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, তাহলে প্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে আধানের ধারণা। ধরে নাও এই সময়ে যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল, ওকে, যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল এখানে। তো এই যীশুখ্রিস্টের জন্মের আগের সালকে কি বলা হয়? খ্রিস্টপূর্বাব্দ, ওকে, খ্রিস্টপূর্বাব্দ, এটা তোমরা জানো, পূর্বাব্দ, ওকে। আচ্ছা, এরপর যীশুখ্রিস্টের জন্মের পরটাকে কি বলা হয়? খ্রিস্টপূর্ব, ওকে, খ্রিস্টপূর্ব। আর এটা হচ্ছে খ্রিস্টপূর্ব, আর এটা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ, আর এটা হচ্ছে খ্রিস্টাব্দ, ওকে। তাহলে যীশুখ্রিস্টের জন্মেটাকে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ, আর যীশুখ্রিস্টের জন্মের পরটাকে বলা হয় কি? খ্রিস্টাব্দ, ওকে। তো এবার দেখো, যীশুখ্রিস্টের জন্মের অনেক দিন আগে, কতদিন আগে? 600 বছর আগে। এটা তোমরা ভালো করে শুনবে। তাহলে 600 খ্রিস্টপূর্বাব্দে এটা কিন্তু যীশুখ্রিস্টের জন্ম। তো যীশুখ্রিস্টের জন্মের 600 বছর আগে, যেটাকে বলা হয় 600 খ্রিস্টপূর্বাব্দে, একজন দার্শনিক ছিলেন। তিনি কি? তিনি হচ্ছে গ্রিক দার্শনিক। তার নাম কি ছিল? তার নাম কি ছিল? থেলস, ওকে, গ্রিক দার্শনিক থেলস। তিনি কি বলেছিলেন এটা ভালো করে শুনে। তিনি কি করেছিলেন? তিনি অ্যাম্বার নিয়েছিলেন। অ্যাম্বারকে কি বলা হয়? পাইন গাছের শক্ত আঠা, সেটাকে বলা হয় অ্যাম্বার। ধরে নাও এটা তিনি নিয়েছিলেন অ্যাম্বার, এবং অ্যাম্বার আর হচ্ছে পশম নিয়েছিলেন, ওকে, পশম, এটা হলো পশম। এবার তিনি কি করলেন? প্রথমে কিছু কাগজের টুকরো এখানটায় তিনি নিলেন, এবার তিনি অ্যাম্বারটাকে এই কাগজের টুকরোগুলোর কাছে নিয়ে এলেন। ধরে নাও এটা অ্যাম্বার, এটাকে তিনি নিয়ে এলেন। তো দেখলেন যে এই কাগজের টুকরোগুলোর কোনো আকর্ষণও করছে না, কোনো বিকর্ষণও করছে না, কিছুই করছে না। সিমিলার পশমটাকেও তিনি এই কাগজের টুকরোগুলোর কাছে নিয়ে এলেন, দেখলেন আকর্ষণও করছে না, বিকর্ষণও করছে না। তারপর তিনি কি করলেন? এই অ্যাম্বার আর পশম, ধরে নাও এটা অ্যাম্বার, এটা পশম, এদের মধ্যে ঘর্ষণ করলেন এইভাবে, এটাকে বলা হয় রাবিং, ওকে। তিনি ঘর্ষণ করার পর তিনি কি করলেন? এই অ্যাম্বারটাকে কাগজের টুকরোগুলোর কাছে নিয়ে এলেন, দেখলো এই অ্যাম্বারটা এই কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে, ওকে, এই অ্যাম্বারটা এই কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে। এবং পশমটাকেও তিনি এই কাগজের টুকরোগুলোর কাছে নিয়ে এলেন, দেখলেন পশমটাও এই কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে। তো এদের মধ্যে ঘর্ষণের আগে
অ্যাম্বার বা পশমটা কিন্তু এই কাগজের টুকরোগুলোকে কিন্তু আকর্ষণ করছিল না, কাগজের টুকরো। তো ঘর্ষণের আগে মানে অ্যাম্বার এবং পশমে ঘর্ষণের আগে এরা কিন্তু অ্যাম্বার বা পশমটা এই কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছিল না। বাট ঘর্ষণের ফলে কী এমন হলো যার জন্য এই অ্যাম্বার এবং পশমটা কী হচ্ছে এই কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে। তো এই গ্রিক দার্শনিক থেলস তিনি এটা বললেন যে অ্যাম্বার এবং পশমে ঘর্ষণের ফলে অ্যাম্বারে এবং পশমে কিছু একটা তৈরি হচ্ছে যার জন্য এই অ্যাম্বার এবং পশমটা এই নিস্তড়িত কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে। ওকে, তাহলে কি হচ্ছে এই অ্যাম্বার এবং পশমটাই ঘর্ষণের ফলে কি হচ্ছে এই অ্যাম্বার বা পশমে কিছু একটা তৈরি হচ্ছে যার জন্য এই অ্যাম্বার এবং পশমটা এই কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে। কিন্তু কি হচ্ছে, কী কারণে এই অ্যাম্বার বা পশমটা এই কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে সেটা কিন্তু তিনি বলতে পারলেন না। তিনি কিন্তু এটা বললেন যে এই দুটোর মধ্যে ঘর্ষণের ফলে কিছু একটা তৈরি হচ্ছে অ্যাম্বার বা পশমে যার জন্য এই কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করলেন কি করছে, কিন্তু কেন হচ্ছে বা কি হচ্ছে ভেতরে সেই জিনিসটা তিনি বলতে পারলেন না। তারপর অনেক সায়েন্টিস্ট এসছেন, এসে পরে এই পরীক্ষাটা করেছেন। ওকে, পরীক্ষাটা করার পর অনেক দিন যাওয়ার পর, অনেক দিন মানে যীশু খ্রিস্টের জন্ম হয়ে গেছে, অনেক দিন যাওয়ার পর 1600 খ্রিস্টাব্দে মানে যীশু খ্রিস্টের জন্মের 1600 সাল পর ওকে একজন বিজ্ঞানী ছিলেন, সেই বিজ্ঞানীটার নাম হচ্ছেন গিলবার্ট। কি বিজ্ঞানীটার নাম? গিলবার্ট। তিনি কি করলেন, তিনি এই রকম শুধু অ্যাম্বার বা পশম না আরও অনেক কিছু পার্টিকুলার বস্তুর সাথে এরকম ঘর্ষণ করলেন এবং সেই বস্তুগুলোতে এই মানে ধর্মটা দেখতে পেলেন। মানে তিনি অ্যাম্বার এবং পশমে বললেন, অবশ্যই অ্যাম্বার এবং পশমের ধর্মটা দেখলেন যেটা বিজ্ঞানী থেলস করে গিয়েছিলেন, আরও কিছু বস্তু করলেন, বস্তুদের মধ্যে ঘর্ষণ করলেন কিছু পার্টিকুলার, কিন্তু তাদের ক্ষেত্রেও এই প্রপার্টিটা শো করছে। যেমন তোমরা সবচেয়ে ভালো দেখতে পাবে যদি শীতকালে তোমরা চিরুনি দিয়ে চুল ছাড়াও, তারপর দেখবে ছোট ছোট কাগজের টুকরোগুলোকে কিন্তু আকর্ষণ করে। সেই রকম একটা চিরুনি আর চুল, মাথার চুল এবং ছোট ছোট কাগজের টুকরোগুলো আকর্ষণ করছে। তাহলে চিরুনিতে যখন চুলটা ছাড়াচ্ছ তখন চিরুনি আর চুলের মধ্যে ঘর্ষণ হচ্ছে, যার জন্য চিরুনিতে কিছু একটা তৈরি হচ্ছে যার ফলে ছোট ছোট কাগজের টুকরোগুলো আকর্ষণ করছে। সেটা বিজ্ঞানী গিলবার্ট দেখলেন। তো এবার তিনি এটা দেখার পর তিনি বললেন যে এই অ্যাম্বার বা পশমে ঘর্ষণের ফলে অ্যাম্বার এবং পশমে কিছু একটা তৈরি হচ্ছে যে ধর্মটার জন্য এই ছোট ছোট কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে। তো অ্যাম্বার বা পশমে ঘর্ষণের জন্য কি হচ্ছে, কিছু একটা তৈরি হচ্ছে, যে জিনিসটা তৈরি হচ্ছে সেটাকেই তিনি নাম দিয়েছিলেন আধান। ওকে, সেটাকেই তিনি নাম দিয়েছিলেন আধান। তাহলে 1600 যীশু খ্রিস্টের জন্মের 1600 সাল পর বিজ্ঞানী গিলবার্ট কি বললেন না, দুটি বস্তু এখানে হচ্ছে অ্যাম্বার আর পশম ঘর্ষণের ফলে কিছু একটা তৈরি হচ্ছে বা কিছু একটা ধর্ম তৈরি হচ্ছে, যে ধর্মটার জন্য এই অ্যাম্বার বা পশমটা এই নিস্তড়িত কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে, সেই ধর্মটাই হচ্ছে আধান। বুঝতে পারলো? সেই ধর্মটাকেই বলা হচ্ছে আধান। তো দেখো, যতক্ষণ পর্যন্ত এই অ্যাম্বার এবং পশমকে ঘষা হয়নি ততক্ষণ পর্যন্ত এই অ্যাম্বার বা পশমটা কী ছিল, নিস্তড়িত ছিল, যেটাকে আমরা বলি ইংলিশে নিউট্রাল, নিস্তড়িত ছিল। যেই এদেরকে ঘষা হচ্ছে সেই কি হচ্ছে, এই দুটো বস্তু কি হচ্ছে, আহিত বস্তুতে পরিণত হচ্ছে। কেন? কারণ তখন এই দুটো বস্তুতে আধান আসছে। তো আধান কি করে আসছে এটা আমি ডিসকাস করব। তো দেখো, তখন অ্যাম্বার আর পশমে কী হচ্ছে, আধান আসছে, তখন এই অ্যাম্বার আর পশম কিন্তু আর নিস্তড়িত বস্তু থাকছে না, তখন এই দুটো বস্তু কি বস্তু হয়ে যাচ্ছে, এই দুটো বস্তুকে বলা হয় আহিত বস্তু। ওকে, তখন এই দুটো বস্তুকে বলা হয় আহিত বস্তু। তাহলে এই নিস্তড়িত বস্তু আর আহিত বস্তুর মধ্যে পার্থক্যটা কি, বা এই জিনিসটা অ্যাকচুয়ালি কী, মানে নিস্তড়িত বস্তু বা আহিত বস্তু মানে জিনিসটা কি, সেটা আমাদের কিন্তু ভালোভাবে জানতে হবে। তো আপাতত গিলবার্ট এই এক্সপেরিমেন্টটা করেছিলেন। এবার অ্যাম্বার আর পশমের মধ্যে ঘষলেই যে অ্যাম্বারে একটা আধান তৈরি হবে, পশমে একটা আধান তৈরি হবে এরকম ব্যাপার না, আরও কিছু আছে, আরও কিছু বস্তু আছে যেগুলো নিজেদের মধ্যে ঘষলে কি হয়, আধান তৈরি হয়। সেই বস্তুগুলো কি কি সেটা আমি পরে বলে দিচ্ছি, সেটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ, সেটা আমি ডিটেলসে বলবো। তো এবার দেখো, যেটা বলতে চাইছি যে এই অ্যাম্বার এবং পশমে আমাদের তো দেখলাম এই এক্সপেরিমেন্টটা যে কাগজের টুকরোগুলোকে, ছোটো ছোটো টুকরোগুলোকে আকর্ষণ করছে।
এবং এটা পুরো দেখা গেছে। এবার এই অ্যাম্বার এবং ঘর্ষণে, এই অ্যাম্বার এবং পশমে ঘর্ষণের ফলে এখানে কী হচ্ছে, আধান তৈরি করা হচ্ছে। এই পদ্ধতিটাকে বলা হয় তড়িদাহিতকরণ। এই পদ্ধতিটাকে কী বলা হয়, তড়িদাহিতকরণ। ওকে, তো তোমরা প্রথম লিখবে তড়িদাহিতকরণ কি। তড়িদাহিতকরণ, তড়িদাহিতকরণ কি আগে তোমরা নিজেরা লিখো, আর আমি তো অবশ্যই বলবো। অ্যাম্বার এবং পশম বা যে কোনো দুটি বস্তু, অ্যাম্বার এবং পশম যে কোনো দুটি বস্তু ঘর্ষণের ফলে বস্তু দুটিতে আধানের তৈরি হওয়াকে বলা হয় তড়িদাহিতকরণ। ওকে, তাহলে তড়িদাহিতকরণ কি বলবে না, ঘর্ষণের ফলে নিস্তড়িত বস্তুকে, দেখো অ্যাম্বার আর পশম নিস্তড়িত বস্তু ছিল, তাহলে ঘর্ষণের ফলে নিস্তড়িত বস্তুকে তড়িদাহিত বস্তুতে পরিণত করার পদ্ধতিকে বলা হয় তড়িদাহিতকরণ। আবার বলছি, ঘর্ষণের ফলে নিস্তড়িত বস্তুকে তড়িদাহিত বস্তুতে পরিণত করার পদ্ধতিকে বলা হয় তড়িদাহিতকরণ। ওকে, তাহলে এটা আমাদের অ্যাম্বার ছিল, এটা আমাদের পশম ছিল। ওকে, এটা হচ্ছে পশম আর এটা হচ্ছে অ্যাম্বার। তো দেখো এদের মধ্যে ঘর্ষণ হয়েছে, ঘর্ষণের ফলে অ্যাম্বারে একটা আধান তৈরি হবে আর পশমে একটা আধান তৈরি হবে। ধরে নাও এই পশমে পজিটিভ আধান তৈরি হয়েছে এবং অ্যাম্বারে নেগেটিভ আধান তৈরি হয়েছে। ওকে, তাহলে কী হচ্ছে, দেখো প্রথমে এরা নিস্তড়িত ছিল, তারপরে এদের মধ্যে ঘর্ষণ করা হয়েছে, ঘর্ষণের ফলে এই পশমে বা অ্যাম্বারে কী হচ্ছে, আধান তৈরি হচ্ছে। এই পদ্ধতিটাকে তড়িদাহিতকরণ বলে। আর এই যে বস্তুতে মানে অ্যাম্বার এবং পশমে তড়িদাহিতকরণের ফলে এই বস্তুতে আধান তৈরি হচ্ছে, তাই এই বস্তু দুটোকে বলা হয় তড়িদাহিত বস্তু। তাহলে নেক্সট তোমরা কি লিখবে, তড়িদাহিত বস্তু। তাহলে তড়িদাহিতকরণের ফলে কোনো নিস্তড়িত বস্তুতে তড়িৎ আধানের তৈরি হয়, সেই যে বস্তুতে তড়িৎ আধান তৈরি হচ্ছে সেই বস্তুগুলোকে বলছে তড়িদাহিত বস্তু। তাহলে এখানে তড়িদাহিত বস্তু কারা, এখানে তড়িদাহিত বস্তু হচ্ছে অ্যাম্বার আর হচ্ছে পশম। ওকে, খুবই ইজি। এবার দেখো, এবার একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এই ধরো অ্যাম্বারে নেগেটিভ আধান তৈরি হয়েছে এবং পশমে পজিটিভ আধান তৈরি হয়েছে। এবার তুমি একটা ব্যাটারি কানেক্ট করে দাও, এই ব্যাটারি বলছে একটা ওয়্যার মানে একটা তার তুমি কানেক্ট করে দিলে। ওকে, তাহলে কি হবে, দেখো কোনো বস্তু নেগেটিভ আধান তৈরি হয় কখন আর কখন পজিটিভ আধান তৈরি হয় সব আমি ডিসকাস করব। তাহলে এটার মধ্য দিয়ে কি হবে, কারেন্ট ফ্লো হবে। কোন ডাইরেকশনে কারেন্ট ফ্লো হবে, এই পজিটিভ থেকে নেগেটিভ দিকে। ওকে, মানে একটা কারেন্ট মানে তড়িৎ প্রবাহ, যেটাকে বাংলায় বলে তড়িৎ প্রবাহ। তাহলে কারেন্ট ফ্লো হবে, একটা তার যদি জয়েন করে দাও এখান থেকে দেখে কারেন্ট ফ্লো হবে। তো এই যে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে একটা জিনিস তোমরা ভাবো, এই কারেন্টটা কেন তৈরি হয়েছে, এই অ্যাম্বার এবং পশমে ঘর্ষণের জন্য। তাহলে ঘর্ষণের জন্য এখানে তড়িৎ প্রবাহ পাওয়া যাচ্ছে, তাই এই তড়িৎ প্রবাহকে কি বলা হয়, ফ্রিকশনাল ইলেকট্রিসিটি। ওকে, বা ঘর্ষণ তড়িৎ প্রবাহ, এটা তোমরা লিখে রাখবে, ঘর্ষণ তড়িৎ প্রবাহ। তাহলে ঘর্ষণ তড়িৎ প্রবাহ কি না, ঘর্ষণের ফলে যে তড়িৎ প্রবাহ পাওয়া যায় তাকেই ঘর্ষণ তড়িৎ প্রবাহ বলে। ওকে, এবার এখান থেকে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে দেখো যদি এটাকে তার দিয়ে যুক্ত না করা হয়, ভালো করে একটা ভেবে দেখবে, যদি এটাকে তার দিয়ে আমরা যুক্ত না করি তাহলে কিন্তু এই পশমে তৈরি হচ্ছে পজিটিভ চার্জ আর অ্যাম্বারে তৈরি হচ্ছে নেগেটিভ চার্জ। ওকে, এবার এটা পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ কী করে তৈরি হচ্ছে সেটা আমি আস্তে আস্তে ডিসকাস করব, শর্টলি ডিসকাস করব। তো কি হবে, তো দেখো এই যে আধানটা তৈরি হচ্ছে বা এই যে নেগেটিভ আধানটা তৈরি হচ্ছে, এটা কিন্তু এই অ্যাম্বার বা পশমের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে, বাইরে যেতে পারছে না। যতক্ষণ না পর্যন্ত আমি ওয়্যার কানেক্ট করছি বা তার কানেক্ট করছি ততক্ষণ পর্যন্ত বাইরে যেতে পারছে না। তাই এইভাবে যে উৎপন্ন তড়িৎ হলো, এইভাবে যে উৎপন্ন আধান হলো, সেই আধানটা কিন্তু এই বস্তু দুটোর মধ্যেই সীমাবদ্ধ থাকছে। এটাকে বলা হয় কি, স্থির তড়িৎ। ওকে, স্থির তড়িৎ। তাহলে স্থির তড়িৎ কি না, যখন আমরা আধান দুটো সেই বস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকে, মানে আধান দুটো কিন্তু চলাচল করতে পারে না, তখন সেটাকে আমরা বলি স্থির তড়িৎ। ওকে, তাহলে এই পর্যন্ত তোমরা আগে লেখো। তো এখানে একটা জিনিস বলি, এই যে অ্যাম্বার বা পশমের আমি যে ঘর্ষণ করলাম বা ফ্রিকশন করলাম, সেই অ্যাম্বার বা পশমে এই যে এখানে নেগেটিভ চার্জ তৈরি হলো, এটা পজিটিভ চার্জ তৈরি হলো, আধান কিন্তু তৈরি হয়নি। এটার ভেতরের ফেনোমেনাটা তোমাদের জানতে হবে। এখানে আধান কিন্তু তৈরি হয় না, জাস্ট ইলেকট্রনের ট্রান্সফার হয়।
আধান কিন্তু তৈরি করা সম্ভব নয়, জাস্ট ইলেকট্রনের ট্রান্সফার হয়। কি করে হয় সেটাই ডিসকাস করব, এবং সেটাই তোমাদের জানতে হবে যে একটা নিস্তড়িত বস্তু কি আর একটা আহিত বস্তুর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি, নিস্তড়িত বস্তু কি এবং আহিত বস্তু কি, এদের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো এই পর্যন্ত যতটা হয়েছে সেটা লেখো খাতায় ভালো করে। তো দেখো নিস্তড়িত বস্তু, প্রথমত আমি বলি কোনো পদার্থ, এটা আগে তোমরা জেনে রাখো, কোনো পদার্থ সেটাকে তোমরা বস্তুও বলতে পারো, অসুবিধা নেই, এটাকে ইংলিশে তোমরা সাবস্ট্যান্সও বলতে পারো, সাবস্ট্যান্স। ওকে, কোনো পদার্থ কি কি নিয়ে গঠিত হয়? কোনো পদার্থ হচ্ছে অণু নিয়ে গঠিত হয়, অনেকগুলি অণু নিয়ে পদার্থ গঠিত হয়, অণু। ওকে, যেটাকে আমরা বলি মলিকিউলস, অনেকগুলি অণু নিয়ে গঠিত হয়। আবার অণু কি নিয়ে তৈরি হয়? অণু হচ্ছে পরমাণু নিয়ে গঠিত হয়, পরমাণু নিয়ে গঠিত। ওকে, তো কোনো একটা পদার্থ বা কোনো একটা বস্তু এটা আহিত না এটা নিস্তড়িত, সেটা কিভাবে জানবো? সেটা জানবো যে ওই পদার্থ বা বস্তুটা কোন পরমাণু নিয়ে গঠিত, এবং এই পরমাণুর স্ট্রাকচার বা পরমাণুর আমরা বলতে পারি যে গঠন, পরমাণুর গঠনটা যদি আমরা ঠিকঠাকভাবে জানতে পারি, তাহলে আমরা কিন্তু সেটা থেকে আমরা বলতে পারবো যে এই পদার্থটা বা বস্তুটা বা সাবস্টেন্সটা এটা হচ্ছে কি আমাদের আহিত না নিস্তড়িত। যেমন একটা ওয়াটার মলিকিউলস কি হয়? H2O। ওকে, এটা হচ্ছে একটা জলের অণু, জলের অণু, তাহলে কি H2O। এখানে দেখো দুটো হাইড্রোজেন পরমাণু আর হচ্ছে একটা অক্সিজেন পরমাণু নিয়ে কিন্তু জলের অণু গঠিত হয়, দুটো হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু নিয়ে একটা জলের অণু গঠিত হয়। ওকে, তো তাহলে যে একটা বস্তু সেটা আহিত না নিস্তড়িত সেটা কীভাবে জানবো? সেটা আমরা পরমাণু নিয়ে জানবো। তো পরমাণু নিয়ে জানার আগে তোমাদের তিনটে জিনিস আগে জানতে হবে, যে পরমাণু কি কি কণা নিয়ে তৈরি হয়, এইটা আগে জানতে হবে, এবং সেই কণাগুলোর আধান কি কি হয় সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, একটা পরমাণু কি কি কণা নিয়ে তৈরি হয় এবং ওই কণাগুলোর আধান কি কি হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আগে তোমরা দেখে নাও একটু। তো দেখো মেনলি পরমাণু, কোনো একটা পরমাণু, তোমরা যেহেতু এখন ক্লাস 10-এ পড়ো তার জন্য মোটামুটি এটা জানলেই হবে, কোনো একটা পরমাণু তিনটে কণা নিয়ে গঠিত হয়, একটা হচ্ছে ইলেকট্রন, আর একটা হচ্ছে প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। এই চারটা কিন্তু খুব ভালো করে তোমরা মনে রাখার চেষ্টা করবে। ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻³ কেজি, এটা হচ্ছে এসআই সিস্টেমে। ওকে, আর সিজিএসে কত? 9.11 × 10⁻28 গ্রাম। ওকে, ইলেকট্রনের আধান কত হয়? মাইনাস, ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জ পার্টিকেল, আর মনে রাখবে ইলেকট্রনের আধান হচ্ছে সবচেয়ে ছোট, তো -1.602 × 10⁻19 কুলম্ব। এসআই আধানের একক, এটা মনে রাখবে, এসআই আধানের একক হচ্ছে কুলম্ব। ওকে, এসআই পদ্ধতিতে আধানের একক, এবং -4.8 × 10⁻10 স্ট্যাট কুলম্ব, স্ট্যাট সি, এটা হচ্ছে সিজিএস পদ্ধতির একক। ওকে, তো এবার দেখো প্রোটনের ভর হচ্ছে 1.673 × 10⁻27 কেজি, এবং সিজিএসে 1.673 × 10⁻24 গ্রাম। ওকে, আর আধান কি? আধান হচ্ছে +1.602 × 10⁻19 কুলম্ব, এটা এসআই, আর হচ্ছে তোমার সিজিএসে কত? 4.8 × 10⁻10 স্ট্যাট সি। তো এখান থেকে একটা জিনিস দেখো, ইলেকট্রন আর প্রোটনের, এই যে দেখো ইলেকট্রন আর প্রোটনের দেখো আধানটা সমান, ভ্যালুগত দিক দিয়ে মানে মানগত দিক দিয়ে এদের আধানটা সমান, বাট এরা কিন্তু অপোজিট, মানে এ হচ্ছে পজিটিভ আধান আর এ হচ্ছে নেগেটিভ আধান। ওকে, আর নিউটনের ভর কত? 1.6750 × 10⁻27 কেজি, আর নিউটনের এসআই পদ্ধতি সিজিএসে কত? 1.6750 × 10⁻24 গ্রাম। আর নিউটনের কিন্তু কোনো আধান থাকে না, তাহলে পরমাণুর মধ্যে একটি নিস্তড়িত কণা কি? নিউট্রন। ওকে, তাহলে দেখো মোটামুটি এই তিনটে জিনিস বুঝতে পেরেছো। এবার এই তিনটে জিনিস নিয়ে আমি পরমাণুর গঠনটা একটু তোমাদেরকে আলোচনা করতে চাই। এটা ভালো, এটা স্ক্রিনশটটা তোমরা নিয়ে নাও এবং অবশ্যই খাতায় লিখবে। ওকে, ব্যাপারটা হচ্ছে তোমরা ভালো করে বোঝো, সব কিছু না বুঝলে কিন্তু হবে না। ফিজিক্স কিন্তু মুখস্থ বিদ্যা নয়, ফিজিক্স কিন্তু ভালো করে বুঝতে হবে। আর একটা কথা সবসময় মনে রাখবে, সেটা হচ্ছে পড়তে হয় আর না হলে পিছিয়ে পড়তে হয়।
কাদের থেকে পিছিয়ে যাবে? তুমি তোমার যারা কম্পিটিটিভ আছে তাদের থেকে পিছিয়ে যাবে। মনে রাখবে এখন কিন্তু অনেক কম্পিটিশনের বাজার, তোমাদেরকে কিন্তু শিখতেই হবে, ভালোভাবে শিখতে হবে। তো দেখো পরমাণুর গঠনটা আমি বলতে চাইছি, সেটা হচ্ছে পরমাণুর গঠন যদি তোমাদের জানতে হয় সেটা হচ্ছে পরমাণুর মধ্যে একটা গোলাকার অংশ থাকে, ছোট্ট পারা অংশ থাকে গোলাকার, সেখানে কে থাকে? সেখানে পজিটিভ আধানযুক্ত প্রোটন থাকে আর নিস্তড়িত নিউট্রন কণা থাকে। ওকে, এই পোর্শনটাকে মানে পরমাণুর মধ্যে যে ছোট অংশ থাকে যেখানে পজিটিভ আধানযুক্ত প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, এই পোর্শনটাকে বলা হচ্ছে কি? নিউক্লিয়াস। মনে রাখবে এরা হচ্ছে নিউক্লিয়াস। ওকে, এবার এই নিউক্লিয়াসের বাইরে কি থাকে? এখানে অনেকগুলো কক্ষপথ থাকে, এগুলোকে কি বলা হয়? কক্ষপথ। ওকে, এগুলোকে বলা হয় কক্ষপথ, এগুলোকে বলা হয় কি? কক্ষপথ। এই কক্ষপথে কি হয়? এই কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করতে থাকে। এই কক্ষপথে কি করে? ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করতে থাকে। ওকে, তো প্রথম যে কক্ষপথ আছে সেটাকে বলা হয় কে, তারপরটাকে এল, তারপরটাকে এম, তারপরটা এন, এইভাবে বলা হয়। ওকে, তাহলে প্রথম কক্ষপথটা কে, দ্বিতীয়টা এল, তৃতীয়টা এম, তারপরটা এন। এবার কোনো একটা পরমাণু কখন নিস্তড়িত হয়? কোশ্চেনটা হচ্ছে পরমাণু নিস্তড়িত হয় কেন? পরমাণু নিস্তড়িত হয় কেন? এইটা হচ্ছে কোশ্চেনটা। তো দেখো পরমাণুর এই যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসে দেখো প্রোটন আছে আর নিউট্রন আছে, তাহলে প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, নিউট্রনের কোনো চার্জ নেই, তাহলে এই পুরো নিউক্লিয়াসটার চার্জ কি হবে? পজিটিভ হবে। ওকে, আর এই বাইরের যে কক্ষপথগুলো আছে এই কক্ষপথগুলোয় কি হয়? এই কক্ষপথগুলোতে ইলেকট্রন ঘোরে। ওকে, তাহলে এই কক্ষপথগুলোর আধান কি হবে? মেনলি হচ্ছে নেগেটিভ হবে, মানে কক্ষপথের এই পোর্শনটার আধান টোটালটা কি হবে? ঋণাত্মক। নেগেটিভ মানে হচ্ছে ঋণাত্মক। কেন? কারণ এগুলো ইলেকট্রন থাকে আর ইলেকট্রনের আধান তোমরা জানো যে ঋণাত্মক। এবার একটা পরমাণু কেন নিস্তড়িত হয় এটা তোমরা মনে রাখবে যে একটা পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকবে। ওকে, তার মানে পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে, ধরে নাও পরমাণুর এই যে আমি পরমাণুটা নিয়েছি, ওকে, এই পরমাণুটার নিউক্লিয়াসে 10টা প্রোটন আছে, ঠিক আছে? তাহলে পরমাণুটার এই টোটাল পরমাণুটার পজিটিভ চার্জ কত? পজিটিভ চার্জ হচ্ছে 10টা প্রোটনের চার্জ। ওকে, এবারে একটা প্রোটনের চার্জ যদি আমি নিই প্লাস 1.602 ইন্টু 10⁻19 কুলম, তাহলে 10টার জন্য কত হবে? না 10 ইন্টু 1.602 ইন্টু 10⁻19 কুলম। ওকে, এটা কি হবে? পজিটিভ চার্জ। তাহলে এই পরমাণুটার টোটাল যে চার্জটা হচ্ছে, টোটাল যে চার্জ মানে হচ্ছে আধানটা হচ্ছে, সেটা কত? না 10 ইন্টু 1.602 ইন্টু 10⁻19 কুলম। এবার এটা মনে রাখবে পরমাণুতে নিউক্লিয়াসের ভেতরে যতগুলো প্রোটন থাকবে নিউক্লিয়াসের বাইরে ঠিক ততগুলি ইলেকট্রন থাকবে। তো তাহলে 10টা যখন প্রোটন আছে তাহলে নিউক্লিয়াসের বাইরে কতগুলো ইলেকট্রন থাকবে? 10টা। তো মনে রাখবে কে সেলে মেনলি 2টো ইলেকট্রন থাকে, তারপরে এল সেলে 8টা। তাহলে 1 2 3 4 5 6 7 8, বাকিগুলো আমি মুছে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। তো দেখো তাহলে এই যে আমাদের বাইরে কতগুলো ইলেকট্রন আছে দেখো 1 2 3 4 1 2 3 4 5 6 7 8, 8 আর 2 10। তাহলে এই 10টা ইলেকট্রনের জন্য টোটাল আধান কত হবে? দেখো 10টা ইলেকট্রনের জন্য টোটাল আধান -10 ইন্টু 1.602 ইন্টু 10⁻19 কুলম। ওকে, তাহলে 10টা প্রোটনের জন্য আধান হচ্ছে প্লাস এটা, আর 10টা ইলেকট্রনের জন্য আধান কত হচ্ছে? 10 ইন্টু 1.602 ইন্টু 10⁻19 কুলম। তাহলে টোটাল আধান কত হচ্ছে? টোটাল আধান মানে মোট আধান কত হচ্ছে? এই পরমাণুটার মোট আধান কত হচ্ছে? এটা প্লাস এটা, দেখো এখানে 10 প্লাস আছে 10 ইন্টু 1.602 ইন্টু 10⁻19 কুলম, আর এখানে -10 ইন্টু 1.602 ইন্টু 10⁻19 কুলম, মানে মোট আধান হচ্ছে 0। তাহলে কি? তাহলে দেখো এই পরমাণুটার কিন্তু মোট আধান কিন্তু হচ্ছে 0। তার মানে মোট আধান যখন 0 হয় তখন সেই পরমাণুটা হয় নিস্তড়িত। এইভাবে যদি অনেকগুলো পরমাণু একসাথে যুক্ত থাকে তাহলে কি হবে? একটা অণু তৈরি হবে, তখন সেই অণুটাও নিস্তড়িত হবে। আবার সব অণুগুলো মিলে যদি পদার্থটা তৈরি হয় তখন সেই পদার্থটা নিস্তড়িত হয়। এইভাবে একটা পদার্থ নিস্তড়িত হয়। তাহলে পরমাণু কেন নিস্তড়িত হয়?
কারণ এভাবে তোমরা লিখবে, কারণ একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে, পরমাণুতে বাইরের কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে, একটি প্রোটনে যতটা পজিটিভ চার্জ বা ধনাত্মক আধান, ইলেকট্রনটা ততটাই নেগেটিভ চার্জ। তো তাই জন্য টোটাল আধান, ওই পরমাণুতে টোটাল আধান হচ্ছে 0, তাই একটা পরমাণু নিস্তড়িত হয়। ওকে, এবার তাহলে এই পরমাণু যদি নিস্তড়িত হয়, তাহলে এই পরমাণুটা আধানে কিভাবে রূপান্তরিত হচ্ছে। এবার আমার কোশ্চেনটা হচ্ছে, যদি এটা নিস্তড়িত হয় তাহলে এই পরমাণুটা আধানে কিভাবে রূপান্তরিত হচ্ছে সেটা একটু দেখো। এটা ভালো করে বুঝলে এটা কোনো ব্যাপার না, এটা খুবই ইজি। দেখো, এটা আমি পরমাণু নিউক্লিয়াসটা নিলাম, ধরে নাও এখানে প্রোটন আছে অনেকগুলো, 10টা 11টা 12টা যাই থাকুক, ওটা কোনো ম্যাটার করছে না। এবার এখানে ধরো কক্ষপথগুলো আছে। ওকে, এখানে ধরো কক্ষপথগুলো আছে। তোমাদের একটা জিনিস মনে রাখবে যে ধনাত্মক আধান হচ্ছে 2 প্রকার। দেখো, এটা তোমাদের আমি একটু আগেই বললাম, আধান হচ্ছে কি 2 প্রকার। কি কি? একটা হচ্ছে কি ধনাত্মক, আর একটা কি ঋণাত্মক। ওকে, একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। এবার এই ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান, এই আধানের কিছু প্রপার্টিস বা ধর্ম আছে। কীরকম? ধরো এই ধনাত্মক আধান কি করে, এই ধনাত্মক আধানকে কি করবে, বিকর্ষণ করে। এটা তুমি মনে রাখবে, ধনাত্মক আধানকে বিকর্ষণ করে, বা সম আধান পরস্পরকে বিকর্ষণ করে। এবং এই ঋণাত্মক আধানকেও কি করবে, বিকর্ষণ করবে। এবং এই যে বিকর্ষণ বল এর মান, এটা আমরা কুলম্বের সূত্র থেকে জানবো। তাহলে তোমরা এইভাবে বলতে পারো, এটা তোমাদের একটা কোশ্চেন আছে, আধানের ধর্মগুলি লেখো। তাহলে তোমরা কি লিখবে, যে সম আধান পরস্পরকে বিকর্ষণ করে। দেখো, পজিটিভ বিকর্ষণ করে, নেগেটিভ বিকর্ষণ করে, তাহলে কি সম আধান পরস্পরকে বিকর্ষণ করে। এবং একটা বিকর্ষণ বলের মান আছে, সেটা কুলম্বের সূত্র থেকে বলবো। আরেকটা কি বিপরীত আধান, মানে পজিটিভ আধান মাইনাস আধানকে কি করে, আকর্ষণ করে। ঠিক আছে, তাহলে দেখো সম আধান কি করে, পরস্পরকে বিকর্ষণ করে, আর বিষম আধান কি করবে, পরস্পরকে আকর্ষণ করে। আরেকটা প্রপার্টি মনে রাখবে, যে পজিটিভ চার্জ হোক বা নেগেটিভ আধান হোক, এরা কিন্তু নিস্তড়িত বস্তুকে কিন্তু এরা কি করে, আকর্ষণ করে। এইটা কিন্তু মনে রাখবে, এইটা অনেকেই জানে না। এই যা পজিটিভ আধান হোক বা নেগেটিভ আধান হোক, এরা কিন্তু নিস্তড়িত বস্তুকে সবসময় আকর্ষণ করে। তাহলে দেখো, এইগুলো হচ্ছে আধানের ধর্ম। তাহলে আবার বলছি, আধানের ধর্মগুলো কি না, সম আধান বিকর্ষণ করে, যেমন প্লাসকে বিকর্ষণ করবে, মাইনাসকে বিকর্ষণ করবে। ওকে, বিষম আধান বা বিপরীত আধান, সেটা হচ্ছে প্লাস মাইনাসকে আকর্ষণ করে, এবং প্লাস আধান কোনো একটা নিস্তড়িত বস্তুকে এবং নেগেটিভ আধান কোনো একটা নিস্তড়িত বস্তুকে আকর্ষণ করে। ওকে, তো এবার এটা আমি কেন বললাম, দেখো এবার এই কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে, ঠিক আছে, এখানে ধরে নাও 2টো, আর এখানে ধরে নাও 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। তো এই নিউক্লিয়াসটা দেখো, আধানটা হচ্ছে প্লাস। এবার এই প্লাসটা কি করে, এই প্লাস যে আধানটা আছে, সেই আধানটা এই ইলেকট্রনটাকে আকর্ষণ করে। দেখো, ইলেকট্রন যখন কক্ষপথে ঘোরে, তখন কি হয়, বাইরের দিকে একটা অপকেন্দ্র বল কাজ করে, অপকেন্দ্র বল। ওকে, এই অপকেন্দ্র বলের মান কত হয়, এটা একটু জেনে রাখবে। ধরো ইলেকট্রনটা ভি বেগে ঘুরছে তো এইভাবে, আর এখান থেকে এর দূরত্বটা ধরো আর, ঠিক আছে। তাহলে অপকেন্দ্রের বলের মানটা হয়, ধরো ইলেকট্রনের আধান, এই ইলেকট্রনের ভর হচ্ছে এম, তাহলে হয় mv²/r। এটা তোমরা মনে রাখবে, যে একটা ইলেকট্রন যখন কক্ষপথে ঘুরছে, ধরো তার ভেলোসিটি হচ্ছে ভি, মানে বেগ, তার বেগ হচ্ছে ভি, আর তার ভর হচ্ছে এম, আর এই নিউক্লিয়াসের কেন্দ্রক থেকে ইলেকট্রনটার দূরত্ব যদি আর হয়, তাহলে অপকেন্দ্র বলের ভ্যালুটা কত হয়, সেটা হচ্ছে mv²/r। তাহলে এই বলটা বাইরের দিকে কাজ করে, আর ভেতরের দিকে কি করে, এই নিউক্লিয়াসটা ইলেকট্রনটাকে টেনে রাখে। মানে এইটা ধরো ইলেকট্রনটা, এই বাইরের দিকে অপকেন্দ্র বলটা কাজ করছে mv²/r, আর এই ভিতরের দিকে নিউক্লিয়াসটা ইলেকট্রনটাকে ভেতরের দিকে একটা বল দিয়ে টেনে রাখছে, যেটাকে বলা হয় কুলম্বীয় বল। মানে এটা পজিটিভ আর এটা নেগেটিভ চার্জ, তো মানে নিউক্লিয়াসটা পজিটিভ আর ইলেকট্রনটা নেগেটিভ, তার জন্য এরা আকর্ষণ করছে। তো এই আকর্ষণ, এই অপকেন্দ্র বল আর আকর্ষণ বল সমান হয় বলে ইলেকট্রনটা এইভাবে কক্ষপথে ঘুরতে পারে। এটাও একটা কোশ্চেন আছে, ইলেকট্রন কক্ষপথে কিভাবে
ইলেকট্রন কক্ষপথে কীভাবে ঘোরাঘুরি করে, বা ইলেকট্রন কক্ষপথে কীভাবে ঘোরাঘুরি করতে পারে, এটা একটা কোশ্চেন। এটার উত্তরটা এদিকে যে নিউক্লিয়াস পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাহলে নিউক্লিয়াস ইলেকট্রনটাকে একটা বল দিয়ে টানছে, আকর্ষণী বল দিয়ে, যেহেতু ওরা বিপরীত আধান, এবং ইলেকট্রনটা যেহেতু একটা গতিবেগে কী হচ্ছে কক্ষপথে ঘুরছে, তার জন্য বাইরের দিকে একটা অপকেন্দ্র বল কাজ করে। এই অপকেন্দ্র বল আর ভেতরের দিকে নিউক্লিয় বলের ভ্যালুটা হচ্ছে সেম, মানে ওই কুলম্বীয় বলের ভ্যালুটা সেম, তার জন্য ইলেকট্রন হচ্ছে কক্ষপথে ঘুরতে পারে। তো এবার এখান থেকে একটা জিনিস তোমরা দেখো অপকেন্দ্র, এবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যত কক্ষপথের থেকে বাইরে যাওয়া যাবে, মানে এটা হচ্ছে ফার্স্ট কক্ষপথ কে, এটা এল, তারপর এটা ধরো এম, ওকে। তো যত কক্ষপথের থেকে বাইরে যাওয়া যাবে, মানে কক্ষপথের বাইরে যাওয়া যাবে, তত এই ইলেকট্রনটার উপর এই নিউক্লিয়াসটার আকর্ষণ বলটা আস্তে আস্তে কমতে থাকবে। মানে কে সেলে ইলেকট্রনটাকে নিউক্লিয়াসটা যতটা আকর্ষণ বলে রাখবে, এই এল সেলে কিন্তু ততটা আকর্ষণ বলে রাখতে পারবে না, তারপরে এম সেলে অতটা আকর্ষণ বলে রাখতে পারবে না। মানে যত কেন্দ্রক থেকে দূরে যাবে তত কিন্তু আকর্ষণ বলের মানটা কমতে থাকবে, ওকে। তো একদম যে সর্ববহিস্থ কক্ষপথে, ধরে নাও এটা এর সর্ববহিস্থ কক্ষপথ, তো এই সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটার উপর এই নিউক্লিয়াসের কী হচ্ছে আকর্ষণ বল খুবই কম হয়, ওকে, মানে অনেকটাই কমে যায়। যার জন্য কী হচ্ছে, যদি বাইরে থেকে এই ইলেকট্রনটাকে বা বাইরে থেকে এই পরমাণুটাকে একটু তাপ বা একটু কোনো প্রকারের শক্তি দেওয়া হয়, তাহলে এই ইলেকট্রনটা কিন্তু এই পরমাণুটা থেকে সহজেই কিন্তু বেরিয়ে যেতে পারে, ওকে। এমনিতে নর্মালি বেরোতে পারে না, কিন্তু যদি তাপ বা কোনো এনার্জি বা শক্তি দেওয়া হয়, তাহলে ইলেকট্রনটা কিন্তু এই পরমাণু থেকে বেরিয়ে যেতে পারে। তার জন্য এই ইলেকট্রনটাকে আমরা বলি কি ভ্যালেন্স ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন। আর এই যে কক্ষপথটা আছে সর্ববহিস্থ কক্ষপথ, এই সর্ববহিস্থ কক্ষপথটাকে আমরা বলি যোজ্যতা কক্ষপথ। আর এই যোজ্যতা কক্ষপথে যে ইলেকট্রনটা থাকে সেটাকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন, ওকে। তো এই যোজ্যতা ইলেকট্রনের সাথে এই পরমাণু নিউক্লিয়াসের কি হচ্ছে আকর্ষণ বলটা কম, তাই একে বাইরে থেকে কিছু পরিমাণ তাপ বা কোনো একটা শক্তি দিলে এই ইলেকট্রনটা কিন্তু এই কক্ষপথ থেকে সহজে বেরিয়ে যেতে পারে, ওকে। এবার কি হচ্ছে ব্যাপারটা দেখো, এবার দেখো এটা একটু মুছে দিচ্ছি। এবার দেখো, ধরো এটা হচ্ছে নিউক্লিয়াসটা আর এটা হচ্ছে বাইরের কক্ষপথ, ওকে। ধরো এই নিউক্লিয়াসে 3টে প্রোটন আছে, তাহলে এর বাইরের কক্ষপথেও ঠিক 3টে ইলেকট্রন থাকবে, তবেই তো পরমাণুটা নিস্তড়িত হবে। এবারে 3টে প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, নিউট্রন কতগুলো আছে সেটা জানার দরকার নেই। তো এই দুটো ইলেকট্রনের ওপর আকর্ষণ বল কিন্তু অনেকটা বেশি, তাহলে এই ইলেকট্রনটার ওপর আকর্ষণ বলটা কম। তাহলে কি হচ্ছে, এখন যদি তাপ বা শক্তি প্রয়োগ করে এই যোজ্যতা ইলেকট্রনটা যে আছে ভ্যালেন্স ইলেকট্রন, এটাকে অনেক সময় ফ্রি ইলেকট্রনও বলে, এই ইলেকট্রনটা যদি এই পরমাণু থেকে বেরিয়ে যায়, ওকে, বেরিয়ে যায়, তাহলে কি হবে দেখো, তাহলে এখন এই পরমাণুতে 3টে প্রোটন রয়েছে আর 2টো ইলেকট্রন রয়েছে, 2টো ইলেকট্রন রয়েছে আর 3টে প্রোটন রয়েছে। তাহলে 3টে প্রোটনের চার্জ তো কী হচ্ছে, 2টো ইলেকট্রনের চার্জের থেকে বেশি, মানে 3টে প্রোটনের চার্জ হলে 3 × 1.602 × 10⁻19, আর 2টো ইলেকট্রনের চার্জ কত, -2 × 1.602 × 10⁻19। তাহলে কি আছে, তাহলে দেখো একটা প্রোটনের চার্জ কিন্তু বেশি হয়ে যাচ্ছে, আর প্রোটনের চার্জ কত, পজিটিভ। তাহলে পরমাণু থেকে একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায়, তাহলে কী হবে, তাহলে পরমাণুটার টোটাল আধান কিন্তু দেখো পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে পরমাণু থেকে একটা ইলেকট্রন যখন বেরিয়ে যাচ্ছে, তখন পরমাণুটা আর নিস্তড়িত রয়েছে না, তখন পরমাণুটা কিন্তু আর নিস্তড়িত থাকবে না, তখন পরমাণুটা কী হয়ে যাবে, আধানে পরিণত হয়ে যাবে। আর কি আধানে পরিণত হবে, ধনাত্মক আধানে পরিণত হবে, ওকে। তাহলে পরমাণু থেকে ইলেকট্রন যদি বেরিয়ে যায়, তাহলে সেই পরমাণুটা নিস্তড়িত থাকবে না, কেন, কারণ তখন প্রোটনসের নাম্বার ইলেকট্রনের থেকে বেশি হয়ে যাচ্ছে, আর প্রোটনের চার্জ যেহেতু পজিটিভ বা ধনাত্মক, তাই কী হচ্ছে, পরমাণুতে কিন্তু পরমাণুটা নিস্তড়িত থাকবে না, তখন পরমাণুটা ধনাত্মক আধানে আহিত হয়ে যাবে, ওকে। সিমিলার এই যে ইলেকট্রনটা আছে, এবার এই ইলেকট্রনটা ধরে নাও কোনো আরেকটা আমি পরমাণু নিচ্ছি, ওকে। তাহলে আরেকটা পরমাণু নিচ্ছি, ধরে নাও এটা নিউক্লিয়াসের 2টো প্রোটন আছে আর এই নিউক্লিয়াসের বাইরে 2টো ইলেকট্রন আছে, ওকে। তাহলে এখন পরমাণুটা নিস্তড়িত। এবার কি হচ্ছে, এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা এই পরমাণুতে ঢুকে গেল, ইলেকট্রনটা, ঠিক আছে, ইলেকট্রন। তাহলে এখন দেখো এই যে পরমাণুটা আমি পেলাম,
এই পরমাণুতে দেখো এখন কিন্তু দুটো প্রোটন আছে, আর যে এই ইলেকট্রনটা যখন ঢুকে গেল তাহলে এখানে তিনটে ইলেকট্রন চলে এলো। তাহলে দুটো প্রোটনের যা আধান পজিটিভ আধান, তিনটে ইলেকট্রনের কিন্তু নেগেটিভ আধান অনেক বেশি। তার মানে এই পরমাণুটায় টোটাল আধান কিন্তু কী হয়ে যাচ্ছে, ঋণাত্মক হয়ে যাচ্ছে। ওকে, ঋণাত্মক কেন? কারণ দুটো প্রোটনের আধান 2 × 1.602 × 10⁻19 আর তিনটে ইলেকট্রনের আধান -3 × 1.602 × 10⁻19 যোগ করে দাও, দেখো -1.602 × 10⁻19 কুলম। তাহলে এখন এই পরমাণুটা কী হয়েছে, পুরো ঋণাত্মক আধানে আহিত হয়ে যাচ্ছে। তার মানে কোনো একটা পরমাণু থেকে যদি ইলেকট্রন বর্জন করা হয় তাহলে পরমাণুটা কিসে পরিণত হয়, ধনাত্মক আধানে। আর কোনো একটা পরমাণুতে যদি ইলেকট্রন গ্রহণ করা হয় সেই কি হয়, সেটা কোন আধানে তৈরি হয়, সেটা হচ্ছে ঋণাত্মক আধানে আহিত হয়। এইভাবে একটা পরমাণু কি হয়, আধানে পরিণত হয়। তাহলে একটা পরমাণু কিভাবে আধানে পরিণত হয় বুঝতে পেরেছো? একটা এক্সাম্পল দিলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। যেমন হচ্ছে সোডিয়াম একটা ধাতু, সোডিয়াম। তো সোডিয়াম দেখো, সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়, কে সেলে দুটো ইলেকট্রন থাকে, এলে 8টা আর এমে হচ্ছে একটা। ঠিক আছে, তাহলে সোডিয়ামের কটা টোটাল ইলেকট্রন আছে, 11টা। তো এটা ধরো 11টা প্রোটন, এটা হচ্ছে নিউক্লিয়াসটা, এটা হচ্ছে প্রথম অরবিট, এটা দ্বিতীয় অরবিট, এটা তৃতীয় অরবিট। ওকে, এটা সোডিয়াম অ্যাটমটাকে আমি দেখাচ্ছি, সোডিয়াম ধাতুটাকে। এটা এখন কিন্তু নিস্তড়িত। তাহলে এই দুটো ইলেকট্রন আছে এখানে, 1 2 3 4 5 6 7 8 আর এই একটা। ওকে, এবার ইলেকট্রনটা কিন্তু সহজে ইজিলি বেরোতে পারে না। আচ্ছা, অনেকের কোশ্চেন আছে এই ভেতরেগুলো কেন বেরোচ্ছে না, বাইরেরটাই কেন বেরোচ্ছে? কারণ এই ভেতরেগুলোকে নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বলটা অনেক বেশি হয় এই বাইরের কক্ষের ইলেকট্রনটার থেকে, মানে ভ্যালেন্স সেলে যে ইলেকট্রনটা থাকে তার থেকে ভেতরের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসে আকর্ষণ বল বেশি, সেই জন্য বেরোতে পারছে না। তো এখন এই ইলেকট্রনটা যদি বাইরে বেরিয়ে যায় তাহলে দেখো কটা ইলেকট্রন আছে, 10টা, কিন্তু 11টা প্রোটন আছে। তখন এইভাবে একটা ইলেকট্রন যদি বর্জন করে তাহলে এটা কি হয়ে যাবে, Na+। এই দেখো সোডিয়াম, এখানে ছিল সোডিয়াম পরমাণু, ওকে, যেটা ছিল নিস্তড়িত, এখানে কি হয়ে যাচ্ছে, সোডিয়াম আয়ন। এই যে আয়ন, এইভাবে একটা পরমাণু আয়নের তৈরি হয়। এবার এই আয়নটা কি হচ্ছে, ধনাত্মক। বুঝতে পারলে? এইভাবে একটা পরমাণু কিন্তু ধনাত্মক আধানে আহিত হয়। সিমিলার, তাহলে একটা পরমাণু ঋণাত্মক আধানে কিভাবে আহিত হবে? ঋণাত্মক আধান দেখো তোমরা এটা তোমরা বাড়িতে করবে, করে পরে আমাকে তোমরা পাঠাবে। একটা ক্লোরিন পরমাণু নাও, ক্লোরিন। ওকে, ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়, কে সেলে থাকে 2টো, এল সেলে থাকে কটা, 8টা, আর এম সেলে থাকে 7টা। ঠিক আছে, একটা ক্লোরিন পরমাণু কিভাবে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয় সেটা তোমরা আমাকে হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক। ক্লোরিন পরমাণু কিভাবে একটা ক্লোরিন মাইনাস ঋণাত্মক আয়নে পরিণত হয় সেটা তোমরা আমাকে দেখাবে, এটা হোমওয়ার্ক। ওকে, সেটা আমি যেভাবে তোমাদের দেখালাম সেটা তোমরা সেইভাবেই কিন্তু দেখাবে। ওকে, তাহলে একটা ক্লোরিন পরমাণু কিভাবে একটা ক্লোরিন আয়নে পরিণত হয় সেটা তোমরা দেখাবে। আচ্ছা, নেক্সট দেখো, এবার ওই কনসেপ্টটাই ফিরে যায় যে অ্যাম্বার আর পশমের ব্যাপারটা কি হচ্ছিল। দেখো এবার আসছি ওই অ্যাম্বার এবং পশমের যে কোশ্চেনটা আমি বলেছিলাম, সেই কোশ্চেনটা হচ্ছে এইভাবে পড়বে, ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে ঘর্ষণজাত তড়িতের ব্যাখ্যা করো। এটা তোমরা হেডিং দেবে, ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে ঘর্ষণজাত তড়িতের ব্যাখ্যা করো। এবার দেখো তোমরা খুব ভালো করে বুঝতে পারবে, এই ধরো অ্যাম্বার, ওকে, আর এটা হচ্ছে আমাদের পশম, আর এটা হচ্ছে অ্যাম্বার। এবার অ্যাম্বারের একটা তুমি পরমাণু নাও, ওকে, আর এই পশমেরও একটা পরমাণু নাও। ওকে, এবার ধরে নাও কি হচ্ছে যে অ্যাম্বারের এটা হচ্ছে নিউক্লিয়াস। ওকে, এবারে এখানে ধরে নাও n নাম্বার প্রোটন আছে, কত নাম্বার আমি সেটা পার্টিকুলার বলছি না, n নাম্বার প্রোটন আছে। তাহলে এর বাইরের কক্ষপথে কী হবে, n নাম্বার ইলেকট্রন থাকবে। যখন অ্যাম্বারের পরমাণু নিচ্ছ তাহলে এখানে n নাম্বার প্রোটন, n ধরে নাও 10টা বা 20টা যাই হোক, এটা একটা আরবিটারি। আর
কতগুলো ইলেকট্রন আছে, এন নাম্বার ইলেকট্রন। তো এন নাম্বার প্রোটনের যা পজিটিভলি চার্জ, এন নাম্বার ইলেকট্রনের সেম নেগেটিভ চার্জ, তাই এরা নিস্তড়িত। সিমিলার একটা পশমের পরমাণু নাও, পশমের এন নাম্বার এখানে প্রোটন আছে আর এখানে এন ড্যাশ নাও, আর এন ড্যাশ নাম্বার ইলেকট্রন আছে। তাহলে এন ড্যাশ নাম্বার প্রোটনের যা পজিটিভ চার্জ, এন ড্যাশ নাম্বার ইলেকট্রনের কিন্তু সেম নেগেটিভ চার্জ, তাহলে ওভারঅল এই পরমাণুটায় আধান হচ্ছে 0। এবার এর বাইরের কক্ষে যে ইলেকট্রনটা আছে, আর ধরে নাও এটা বাইরের কক্ষ, তো এবার কি হচ্ছে, এরও বাইরের কক্ষে ইলেকট্রন আছে, ধরে নাও এরও বাইরের কক্ষে ইলেকট্রন আছে। যখন এদের মধ্যে রাব করা হচ্ছে বা যখন অ্যাম্বার এবং পশনের মধ্যে ঘর্ষণ করা হচ্ছে, ভালো করে শুনবে, যখন অ্যাম্বার এবং পশনের ফলে ঘর্ষণ করা হচ্ছে তখন কি হয়, ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। ঘর্ষণের ফলে কি হয়, তাপ উৎপন্ন হয়। ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। ওকে, এবার ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হলে এই যে পশম পরমাণুটা, যে এই বাইরের কক্ষে যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা কি হয়, এইটা ভ্যালেন্স ইলেকট্রন, এটার সাথে এই নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কম, এই ইলেকট্রনটা এই তাপটা সংগ্রহ করে পশম থেকে কি হয়, অ্যাম্বারে চলে আসে। পশমের যে পরমাণুটা আছে সেই পশমের পরমাণু থেকে ইলেকট্রনটা, যোজ্যতা কক্ষের ইলেকট্রনটা কি হয়, এই অ্যাম্বার পরমাণুতে চলে আসে। তাহলে কি হলো, এখন দেখো যখন এখান থেকে চলে এলো, তাহলে এখন কি হচ্ছে, নাম্বার অফ প্রোটন গ্রেটার দেন কি হয়ে যাচ্ছে, নাম্বার অফ ইলেকট্রন। মানে প্রোটনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যা থেকে বেশি হয়ে যাচ্ছে, এবং প্রোটনের চার্জ যেহেতু পজিটিভ, তার জন্য তখন এই পশমটা কী হচ্ছে, পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে। আর এই অ্যাম্বারটায় যখন ইলেকট্রনটা এখানে চলে আসছে, তখন অ্যাম্বারটা কী হয়ে যাচ্ছে, নেগেটিভলি চার্জ হয়ে যাচ্ছে, কারণ ইলেকট্রন বেশি হয়ে যাচ্ছে। এইভাবে ঘর্ষণের ফলে কিন্তু কোনো একটা বস্তু, নিস্তড়িত বস্তু কিন্তু তড়িতায়িত বস্তুতে পরিণত হচ্ছে। ওকে, বুঝতে পেরেছো সব? তাহলে ঘর্ষণের ফলে কিভাবে তড়িৎ সৃষ্টি হয়, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, আচ্ছা, তারপর তোমরা জলদি জলদি লিখে নাও, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। নেক্সট টপিকটা দেখো, সেটা হচ্ছে আধানের নিত্যতা সূত্র। আচ্ছা দেখো, আমি একটু আগে বললাম যে ঘর্ষণের ফলে অ্যাম্বার বা পশমে ঘর্ষণ যখন করছি, তখন অ্যাম্বারের নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, মানে ঋণাত্মক আধান, এবং পশমে পজিটিভ চার্জ বা ধনাত্মক আধান তৈরি হচ্ছে। আচ্ছা, আধান কি আদৌ তৈরি হচ্ছে? না, ঘর্ষণের ফলে আধান তৈরি হয় না। জাস্ট কি হচ্ছে, একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুতে ইলেকট্রনটা ট্রান্সফার হচ্ছে, ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। আধান কিন্তু তৈরি হয় না, শুধু ইলেকট্রনের রূপান্তর ঘটে। ওকে, ইলেকট্রনের রূপান্তর। তো দেখো আধানের নিত্যতা সূত্র কি বলছে, যে আধান কিন্তু সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র আধান এক বস্তু থেকে অন্য বস্তুতে রূপান্তর করা সম্ভব, এবং কি হচ্ছে, মহাবিশ্বে টোটাল যে আধান আছে সেটা হচ্ছে ধ্রুবক। এটাকেই কিন্তু আধানের নিত্যতা সূত্র বলা হয়। ওকে, তো আধানের নিত্যতা সূত্র তাহলে কি, আধান সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক বস্তু থেকে অন্য বস্তুতে রূপান্তরিত করা যায়, এবং মহাবিশ্বে টোটাল আধানের মান হচ্ছে ধ্রুবক। ওকে, এটা মনে রাখবে যে ঘর্ষণের ফলে কিন্তু আধান তৈরি হয় না, জাস্ট ইলেকট্রনটা একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুতে ট্রান্সফার হয়। ওকে, রূপান্তর হয়। যে পরমাণু থেকে ইলেকট্রনটা যায় সেই পরমাণুটা পজিটিভ আধান পরিণত হয়, এবং যে পরমাণুতে যায় সেই পরমাণুটা নেগেটিভ আধান তৈরি হয়। ওকে, এটাই কি হচ্ছে আধানের নিত্যতা সূত্র। এরপর হচ্ছে আধানের অপরিবর্তনীয়তা। এটা লিখবে, হেডিং দেবে, এরকম পরীক্ষায় পড়তে পারে যে আধানের অপরিবর্তনীয়তা বলতে কি বোঝো। আধানের অপরিবর্তনীয়তা, আধানের অপরিবর্তনীয়তা কি? ধরো এখানে একটা আহিত বস্তু আছে। ওকে, আহিত বস্তু, এবারে আহিত বস্তুটা ধরো চার্জ হচ্ছে কিউ। এবার এই আহিত বস্তুটা স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে। এবার স্থির অবস্থায় এই আহিত বস্তুটা আধান হচ্ছে কিউ। আচ্ছা, এটাকে যদি আমি এই বস্তুটাকে যদি একটা খুব বেগে যদি ছুঁড়ে দিই, ওকে, যদি খুব বেগে বা খুব ভেলোসিটি যদি ছুঁড়ে দিই, তাহলে এর কি আধান পরিবর্তন হবে না একই থাকবে? এটা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে এই বস্তুটা স্থির অবস্থায় যা আধান ছিল, এই বস্তুটাকে যখন গতিশীল অবস্থায় রাখবো ভি ভেলোসিটিতে, তখন এই গতিশীল অবস্থায় এই বস্তুটার আধান কিন্তু একই থাকবে। মানে একটা বস্তু রেস্ট অবস্থায় থাকলে তার যা আধান, সে গতিশীল অবস্থায় থাকলেও কিন্তু আধানের পরিমাণটা কিন্তু সেম হবে, আধান কিন্তু চেঞ্জ হয় না। সেই ধর্মটাকে বলা হয় আধানের অপরিবর্তনীয়তা। অপরিবর্তনীয়তা মানে পরিবর্তনশীল নয়, তাই স্থির অবস্থায় আহিত বস্তুটা যা আধান হবে, গতিশীল অবস্থায় আহিত
আধায়িত বস্তুর আধান সেম, এই ধর্মটাকে বলা হয় আধানের অপরিবর্তনীয়তা ধর্ম। আচ্ছা, এরপর আছে আধানের কোয়ান্টি ভবন। নেক্সট টপিক আছে আধানের কোয়ান্টি ভবন। আধানের কোয়ান্টি ভবন, এটা থেকে কিন্তু অঙ্ক দেবো, এটা ভালো করে তোমরা পড়ে রাখবে। দেখো, ধরো এখানে একটা বস্তু নিয়েছি আর একটা বস্তু এখানে নিয়েছি, ওকে। এটা ধরো চার্জ হচ্ছে প্লাস কিউ আর এটার ধরো চার্জ হচ্ছে মাইনাস কিউ। তো এই বস্তুটার চার্জ প্লাস কিউ মানে কি, মানে এই বস্তু থেকে কিছু অ্যামাউন্টের ইলেকট্রন বেরিয়ে গেছে, ইলেকট্রন বেরিয়ে গেছে, ঠিক আছে। এটা জাস্ট তোমরা মনে রাখবে। ধরে নাও কতগুলো বেরিয়ে গেছে, এন নাম্বারস ইলেকট্রন বেরিয়ে গেছে। আচ্ছা, এই বস্তুটার চার্জ মাইনাস মানে কি, মানে এখানে ইলেকট্রন কি হচ্ছে, এখানে ঢুকেছে, ওকে, মানে এখানে ইলেকট্রন এর মধ্যে বস্তুটার মধ্যে এসেছে। তো এখানে কতগুলো ইলেকট্রন এসছে, ধরে নাও এন নাম্বার ইলেকট্রন এসছে। আচ্ছা, একটা ইলেকট্রনের চার্জ কত তোমরা জানো, সেটাকে আমি ই দিয়ে লিখছি, তার ভ্যালুটা কিন্তু 1.602 × 10⁻⁹ কুলম উইথ নেগেটিভ সাইন। তো দেখো, এখান থেকে যদি এন নাম্বার ইলেকট্রন বেরিয়ে যায়, ঠিক আছে, তাহলে আমি এই বস্তুটার যে আধান আমি কিউ প্লাস কিউ বলছি, কারণ কি তখন প্রোটনের চার্জ বেরিয়ে যাচ্ছে। তাহলে এবার এখানে আমরা কি বলতে পারি, এই যে চার্জটা বেরিয়ে যাচ্ছে, মানে যে ইলেকট্রনগুলো বেরিয়ে যাচ্ছে তারপরে যে চার্জ হচ্ছে প্লাস কিউ, তাহলে আমি বলতে পারি যে প্লাস কিউ সমান এন ইন্টু ই, ওকে। এবার প্লাস কিউ সমান এন ইন্টু ই, এটা মানেটা কি তোমাদেরকে আগে বলি। ধরে নাও এখানে 10টা ইলেকট্রন বেরিয়ে গেছে, ওকে, 10টা ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে এখানে চার্জ কি, 10টা প্রোটনের চার্জ বেশি হয়ে গেছে। তার মানে এখানে তোমরা বলতে পারো যে 10টা প্রোটনের যা চার্জ আছে সেটাই তো 10টা ইলেকট্রনের চার্জ। তাহলে এখানে এই ফর্মুলাটা কি বলতে পারি, কিউ সমান এনই, ওকে, মানে কিউ সমান এনই। এখানে যখন বসাবে তখন কিন্তু এই মাইনাস আধানটা কিন্তু বসানো চলবে না, এখানে ই এর ভ্যালুটা প্রোটনের সাথে সমান করে রাখতে হবে, ই এর ভ্যালুটা প্রোটনের সঙ্গে সমান করতে হবে, কারণ এখানে আমি চার্জটা প্লাস ধরেছি। আর এখানে দেখো, তাহলে মাইনাস কিউ সমান আমি কত বলতে পারি, এন ইন্টু মাইনাস ই, কারণ এখানে অনেকগুলো ইলেকট্রন ঢুকেছে, তার জন্য আমি বলতে পারি এন ইন্টু মাইনাস ই, ওকে। তো এইভাবেও বলতে পারো, বা এখানে মাইনাস না লিখে তোমরা ইলেকট্রনের ভ্যালুটা উইথ নেগেটিভ সাইন এখানে লিখে দিলেও একই ব্যাপার, কিন্তু এখানে ভ্যালুটা কিন্তু এখানে উইথাউট মাইনাস ছাড়া লিখতে হবে, কারণ এখানে আমি প্রোটনের চার্জটাকে ক্যালকুলেট করছি, তার জন্য এখানে কিন্তু মাইনাস ভ্যালুটা লেখা যাবে না। কিন্তু এখানে যখন লিখবে তখন কিন্তু উইথ সাইন দেবে, মানে নেগেটিভ সাইন সমেত এখানে ইলেকট্রনের ভ্যালুটা লিখবে। তো দেখো, এখানে আধানের কোয়ান্টি ভবনটা বলতে চাইছি যে কোনো একটা বস্তুর আধানকে আমি ইলেকট্রনের আধানের সরল গুণিতক, এটা হচ্ছে বলা হয় সরল গুণিতক, মানে দেখো 10টা ইলেকট্রন বা এখানে হলো 12টা ইলেকট্রন, এইভাবে বলতে পারি। তাহলে সরল গুণিতক হিসাবে আমরা প্রকাশ করতে পারি, এই ঘটনাটাকে বলা হচ্ছে আধানের কোয়ান্টি ভবন, ওকে। তাহলে আধানের কোয়ান্টি ভবন কি বলতে পারি আমরা, না কোনো একটা বস্তুর আধানকে, আমি এটা লিখে দিচ্ছি, তোমরা এটা কিন্তু ভালো করে করবে, ওকে। লেখো, কোনো একটি বস্তুর আধানকে ইলেকট্রনের আধানের, আচ্ছা এটা ইলেকট্রনও বলতে পারো বা প্রোটন বলতে পারো, যখন ইলেকট্রন বলবে তখন কিন্তু ওই যখন পজিটিভ চার্জের ক্যালকুলেশনটা করবে তখন কিন্তু মাইনাস সাইনটা দেবে না। ইলেকট্রনের আধানের সরল গুণিতক হিসাবে প্রকাশ করা যায়, এই ধর্মকে আধানের কোয়ান্টি ভবন বলে। তাহলে এখানে লিখবে কি, প্লাস মাইনাস কিউ সমান এন ইন্টু প্লাস মাইনাস ই, ওকে। আগেও বলছি যে যখন ওই বডিটা পজিটিভ চার্জ হবে তখন ইলেকট্রনের ভ্যালুটা পজিটিভ সাইন নিয়ে নেবে, যখন ওই আধানটাকে নেগেটিভ বলবে তখন সেটা নেগেটিভ নিয়ে নেবে, ওকে। এটা হলো একটা কেস। আচ্ছা, এরপর নেক্সট যে টপিকটায় আসবো আমি, সেই টপিকটা আমি মোটামুটি আজকের যে নেক্সট টপিকটা আছে সেটা হচ্ছে কুলম্বের সূত্র, ওকে। তো তড়িৎ আধানের বিশেষ ধর্মগুলো তোমরা জেনে গেছো, এটা কিন্তু করবে খুব ভালো করে। আচ্ছা, তো দেখো এবার আসছি কুলম্বের সূত্র।
প্রথমে তোমাদের একটা জিনিস জানতে হবে, তোমরা দেখতে পাচ্ছ যে পজিটিভ আধানকে বিকর্ষণ করে, নেগেটিভ আধানকেও বিকর্ষণ করে, ওকে, আর পজিটিভ আধান নেগেটিভ আধানকে আকর্ষণ করে। তো এই আকর্ষণ বা এই যে বিকর্ষণ বা আকর্ষণ, এই যে বল, এই বলের মানটা কত হবে সেইটা বিজ্ঞানী কুলম্ব বলেছিলেন, ওকে। তাহলে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কে বলেছিলেন? বিজ্ঞানী কুলম্ব। তো কুলম্বের সূত্রটা দেখো, বলছে দুটো বিন্দু আধান নিয়েছে। বিন্দু আধান মানে একটা বিন্দুতে আধান আছে, মানে খুবই ছোট, ওকে। বিন্দু আধান ছাড়া কিন্তু কুলম্বের সূত্রটা প্রযোজ্য নয়। তাহলে কুলম্বের সূত্র কোথায় কোথায় প্রযোজ্য? 1 নম্বর হচ্ছে আধান দুটি বিন্দু আধান হতে হবে। কুলম্বের সূত্র কোথায় কোথায় প্রযোজ্য? আধান দুটি বিন্দু আধান হতে হবে। বিন্দু আধান মানে একটা বিন্দুতে আধান আছে, ওকে, মানে আধান আছে কিন্তু তার ভর নেই, মানে এমন একটা কনসেপ্ট, এরকম মানে খুবই ছোট আধান। আর 2 নম্বর হচ্ছে, ধরে নাও এখানে আমাদের একটা আধান আছে Q1, এটা আইদার প্লাস হতে পারে বা মাইনাস হতে পারে। আর আরেকটা এর থেকে সরলরৈখিক দূরত্ব আরে, মানে এই দূরত্বটা কিন্তু সরলরৈখিক হবে, বক্রপথে হবে না। সরলরৈখিক দূরত্ব আরে আমি একটা আধান নিয়েছি Q2, এটাও প্লাস হতে পারে বা মাইনাস হতে পারে। এই Q1 Q2 কিন্তু মনে রাখবে এরা কিন্তু বিন্দু আধান, ওকে, বিন্দু আধান, এটাও কিন্তু বিন্দু আধান, ঠিক আছে। এবার এই যে দূরত্বটা আছে সরলরৈখিক দূরত্ব, এই সরলরৈখিক দূরত্বটা একটা কিন্তু তোমরা জিনিস মনে রাখবে, এদের মধ্যে দূরত্বটা 10⁻⁻15 মিটারের বেশি হতে হবে, ওকে। তাহলে কুলম্বের সূত্র দুটো ক্ষেত্রে, মানে মেনলি দুটো কন্ডিশন বা দুটো শর্ত কিন্তু, এই দুটো কিন্তু অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে আধান দুটি বিন্দু আধান হতে হবে, আর এদের মধ্যে দূরত্বটা 10⁻⁻15 মিটারের বেশি হতে হবে, এর থেকে কমে হলে কিন্তু হবে না। তো দেখো এবার Q1 যদি পজিটিভ হয় আর Q2 যদি পজিটিভ হয়, তাহলে এরা দুজনকে বিকর্ষণ বল করবে। যদি Q1 পজিটিভ হয়, Q2 যদি নেগেটিভ হয়, তাহলে এরা দুজনকে আকর্ষণ করবে, এবং দুটোই যদি নেগেটিভ হয় তাহলে বিকর্ষণ করবে। তো এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এটা কত হবে সেটা বিজ্ঞানী কুলম্ব বলে দিয়েছিলেন, ওকে। তো কুলম্বের সূত্রটি লেখো, দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, এই দেখো বলের মান যখন লিখবো তখন আমি এইরকম ভেক্টরে মড লিখবো। অ্যাকচুয়ালি বল, এই যে বল আছে না, বল কিন্তু একটা ভেক্টর রাশি, তো এই জন্য আমি এখানে মান দিয়ে লিখবো এইভাবে। এই বল কিন্তু একটা ভেক্টর আছে, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। তো কুলম্বের সূত্র কি বলছে? দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, আকর্ষণ বা বিকর্ষণ বলটা নির্ভর করছে এই আধান দুটোর প্রকৃতির ওপর। যদি তারা সম আধান হয় তাহলে বিকর্ষণ বল হবে, যদি বিপরীত আধান হয় তাহলে আকর্ষণ হবে। বিকর্ষণ বলের মান এই আধান দুটির গুণফলের সাথে সমানুপাতিক। দেখো এটাকে বলে সমানুপাতিক চিহ্ন Q1 Q2, আর এই আধান দুটির মান এদের যে দূরত্ব আছে সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়, ওকে। তাহলে এইটাকেই আমি কোথায় লিখব? কি না, দুটি বিন্দু আধানের মধ্যে, আমার সাথে তোমরা লিখবে, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সাথে সমানুপাতিক এবং উহাদের মধ্যে সরলরৈখিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়, ওকে। তাহলে কি এইটি হলো কুলম্বের সূত্রের ফর্মুলা। এটা মনে রাখা খুব ইজি। দেখো এটা তোমরা মনে রাখতে হবে, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সাথে সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। বাস এটা, আর এটা হচ্ছে এর ম্যাথমেটিক্যাল ফর্ম। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো, আচ্ছা এবার দেখো এখান থেকে আমি দুটো এখানে ভেদকে, এগুলোকে যদি মানে প্রপোর্শনাল বলে তো, এগুলোকে যদি একসাথে লিখি তাহলে আমি এইভাবে লিখতে পারি F প্রপোর্শনাল টু Q1 Q2 বাই R²। এবার এখানে ম্যাগনিটিউড অফ F ইজ ইকুয়াল টু, যখন এখানে প্রপোর্শনাল থাকবে ইকুয়াল টু দিতে গেলে একটা কনস্ট্যান্ট দিতে হয়, সেই কনস্ট্যান্টটা আমি লিখছি K ড্যাশ Q1 Q2 বাই R²। এখানে K ড্যাশটা কি? সমানুপাতিক ধ্রুবক,
এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবার দেখো এই যে দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা এটা কি ইউনিভার্সাল, মানে এটা কি সব জায়গায় একই হবে? না, তা না। তাহলে এই বলটা মহাকর্ষীয় বলের মতো, মানে এটা হচ্ছে কুলম্বীয় বল, এই কুলম্বীয় বল মহাকর্ষীয় বলের মতো কিন্তু ইউনিভার্সাল না। কেন না? কারণ এই আধান দুটোর প্রকৃতি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু এরা চেঞ্জ হয়ে যাবে। মানে কীরকম, যদি আধান দুটো ধরো পজিটিভ ছিল, এবার কি হচ্ছে আমি নেগেটিভ করছি, তাহলে তখনই বিকর্ষণ বল হয়ে যাবে। ইভেন এই দুটো আধানকে কোন মাধ্যমে রাখা হচ্ছে, তাহলে এই দুটো আধানকে কোন মাধ্যমে রাখা হচ্ছে তার উপর কিন্তু এই বলটা নির্ভর করে। তাহলে ফার্স্ট কি, এই দুটো আধানকে আমি কোন ইউনিটে নিচ্ছি এটা কিন্তু মনে রাখবে। এই দুটো আধানকে আমি কোন ইউনিটে নিচ্ছি সেটা আমাদের খুব ফ্যাক্টর। এই মানে ইউনিট মানে কি বলবো, একক, কোন এককে নিচ্ছি সেটা আমাদের দেখতে হবে। একক কী কী আছে, একটা হচ্ছে সিজিএস আর একটা হচ্ছে এসআই। তো আমি সিজিএস এককে নিচ্ছি না এসআই এককে নিচ্ছি সেটা দেখতে হবে, তার উপর কিন্তু এই বলের মানটা নির্ভর করবে। আর সেকেন্ড হচ্ছে এই দুটো আধানকে কোন মাধ্যমে রাখা হচ্ছে, জলে রাখা হচ্ছে না তেলে রাখা হচ্ছে না অ্যালকোহলে রাখা হচ্ছে, তার উপর কিন্তু এই বলের মানটা নির্ভর করবে। ওকে, তার জন্য কিন্তু কুলম্বের সূত্র কিন্তু ইউনিভার্সাল, মানে সার্বজনীন সূত্র নয়। তাহলে এখান থেকে তিনটে কোশ্চেন আসবে। কুলম্বের সূত্র কাকে বলে, কুলম্বের সূত্র কোন কোন শর্তে অ্যাপ্লিকেবল, কুলম্বের সূত্রের ম্যাথমেটিক্যাল ফর্ম বা গাণিতিক রূপ, এবং কুলম্বের সূত্র কেন সার্বজনীন সূত্র নয়, এটা কিন্তু ভালো করে করবে। ওকে, তো এটা আমি মুছছি, আবার আমি করছি ভালো করে। কুলম্বের সূত্র কেন সার্বজনীন নয় এটা তোমরা বুঝতে পেরেছো তো? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এরপর দেখো, হ্যাঁ, এরপর যেটা তোমাদেরকে বলতে চাইছিলাম সেটা হচ্ছে, ধরো এখানে আমার আছে Q1 আধানটা আর এখানে আছে Q2 আধানটা। ওকে, এবারে এদের মধ্যে দূরত্ব হচ্ছে r। এবার আমি একটু আগে দেখলাম এই যে ম্যাগনিটিউড অফ ফোর্স সেটা কত ছিল, k' Q1 Q2 বাই r²। ওকে, যেহেতু বল একটা ভেক্টর রাশি তাই কুলম্বের সূত্রের ভেক্টর রূপটাও তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, দেখো ভেক্টর রূপ হলে কী হবে, দেখো যদি এরা সমাধান হয় তাহলে বিকর্ষণ বল কাজ করবে, এর উপর বিকর্ষণ বল কাজ করবে, এর উপর বিকর্ষণ বল কাজ করবে। তাহলে কি হবে, এই ফোর্সটা কি হয়, আবার দেখো যদি এরা অপোজিট আধান হয় তাহলে কি করবে, একে আকর্ষণ করবে এর দিকে, একে আকর্ষণ করবে এর দিকে। তো তখন কি হবে, তখন এই ভেক্টর রূপটা হয় k' Q1 Q2 বাই r² প্লাস মাইনাস r²। এই যে এইটা হচ্ছে এই ফোর্সের দিক। মানে কোনো একটা ভেক্টর রাশি কি হয়, কোনো একটা ভেক্টর রাশি কাকে বলে, ভেক্টর রাশি হচ্ছে সেই রাশিটা যার মানও আছে আবার কি আছে, দিকও আছে। ওকে, সেই রাশিটাকে ভেক্টর রাশি বলে। তো এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু এখানে শুধু মানটা নিয়ে কাজ করছিলাম, দিকটা দেখাইনি। তো এখানে কিন্তু আমি দেখো দিকটাকেও আমি এখানে ইনভলভ করেছি। এইটা হলো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, খুব ভালো করে করবে। এবার কুলম্বের সূত্রটা যে সার্বজনীন নয় সেটা কার কার উপর নির্ভর করে, সেটা আমি বললাম যে দুটো জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে একক আর একটা হচ্ছে মাধ্যম। ঠিক আছে, তো আবার আমি লিখছি, তাহলে f' ইকুয়াল টু কত আসছে, k' Q1 Q2 বাই r²। ঠিক আছে, এবার কীরকমভাবে নির্ভর করে দেখো, প্রথমে আমি এখানে মাধ্যম দিয়ে লিখছি, এগুলো কিন্তু অঙ্ক করতে খুব কাজে লাগবে। তো প্রথমে ধরো এই আধান দুটোকে আমি কোথায় রেখেছি, বায়ু মাধ্যম। তো বায়ু মাধ্যমটাকে বলা হয় আইদার শূন্য মাধ্যম বা বায়ু বা শূন্য, এইভাবেও বলতে পারো, শূন্য মাধ্যম বা বায়ু। ঠিক আছে, আরেকবার আমি অন্য যে কোনো মাধ্যম, যে কোনো মাধ্যম বলতে কি কি হতে পারে, যে কোনো মাধ্যম মানে সেটা হচ্ছে কী হতে পারে, জল হতে পারে, ঠিক আছে, বা অ্যালকোহল হতে পারে, ঠিক আছে, জল হতে পারে, অ্যালকোহল হতে পারে, বিভিন্ন রকম মিডিয়াম হতে পারে। ওকে, এবার আমি বায়ু বা শূন্য মাধ্যম আর যে কোনো মাধ্যম নিয়েছি। এবার বায়ু বা শূন্য মাধ্যমে আমি এই যে আধান দুটো আছে সেই আধান দুটোকে আমি কিসে নিয়েছি, দেখো এখানে মনে রাখবে, এখানে মাধ্যমটা হচ্ছে বায়ু বা শূন্য। এবার আধান দুটো এখানে যে আছে Q1 Q2 আর r, এই তিনটেকে আমি কি নিয়েছি, সিজিএস এককে নিয়েছি, সিজিএস একক। তাহলে সিজিএস এককে দেখো, তাহলে Q1 Q2 কিসে হবে, স্ট্যাট কুলম। ওকে, আর আরটা কী হবে, সেন্টিমিটারে, সেমি। ওকে, যদি এই রকম নেওয়া হয়, ঠিক আছে, তাহলে যদি বায়ু বা শূন্য মাধ্যমে নেওয়া হয় তখন এই k' ভ্যালুটা কত হয়ে যায়, 1।
এটি কিন্তু তোমরা মনে রাখবে, তখন এই কে ড্যাশের ভ্যালুটা হয়ে যায় 1। ঠিক আছে, পরীক্ষার সময় অঙ্ক যখন করবে, নিউমেরিক্যাল অঙ্ক এরকম বলে দেবে, দুটি বিন্দু আধান ধরে নাও বলে দিল 10 কুলম, এই 10 স্ট্যাট কুলম আর 15 স্ট্যাট কুলম, এবং এদেরকে 15 সেমি দূরত্বে বায়ু মাধ্যমে রাখা হয়েছে। তো এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত? তখন তোমরা কিন্তু মাথায় মনে রাখবে, তখন কিন্তু কে ড্যাশটা সবসময় 1 হবে। যদি বায়ু বা শূন্য মাধ্যম বলে, তাহলে তখন ফোর্সের ভ্যালুটা কী হয়ে যাবে? সিম্পল 1 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এই ফর্মুলাটা বসিয়ে দেবে, আর এখানে বলের সিজিএস একক কি? ডাইন। হয়ে গেল, বাস, খুবই সোজা। এবার ধরো তোমাদের কোশ্চেনটা সেম কোশ্চেনটাই দিল, যে দুটো বিন্দু আধান, একটা হচ্ছে 10 স্ট্যাট কুলম আর 15 স্ট্যাট কুলম, এদের মধ্যে 10 সেমি দূরত্বে রাখা হয়েছে, কিন্তু জল বা অন্য যে কোনো মাধ্যম মেনশন করে দিয়েছে, তখন কিন্তু এই কে ড্যাশের ভ্যালুটা হয়ে যায় 1/k। এই কেটাকে কি বলা হয়? পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক, ওকে। এটা কি পরে আমি এটা নিয়ে ডিসকাস করব। এটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। কার? যে মাধ্যমটা বলবে সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, ওকে। কার? না, যে মাধ্যমটা বলবে সেই মাধ্যমটার পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে এর ক্ষেত্রে এই ভ্যালুটা বলে দেবে, তাহলে এর ক্ষেত্রে ভ্যালুটা কত হবে? দেখো, সিম্পল 1/k Q1 Q2 বাই আর স্কোয়ার, ওকে। এবার তোমাদের অঙ্কটা দেখে বুঝতে হবে যে এটা কি দিয়েছে, 1/k Q1 Q2 বাই আর স্কোয়ার, না অন্য কিছু দিয়েছে, ওকে। ঠিক আছে, এবার সেম জিনিসগুলো আমি অ্যাপ্লাই করব, এটা কিন্তু ভালো করে লিখবে, ওকে। তো এটা হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এবার দেখো সেম জিনিসটা আমি এবার কি করছি, এসআই এককে নিচ্ছি, ওকে। এসআই একক তাহলে এসআই এককে এই আধানের কি হবে? আধানের হচ্ছে কি হবে? Q1 Q2 কুলম হবে, ঠিক আছে। আধানের Q1 Q2 কুলম হবে, আর এটা আরটা হচ্ছে মিটার হবে, ওকে। এই দেখো মাধ্যম আর একক চেঞ্জ করলে এই ফোর্সের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু কুলম্বের সূত্র কিন্তু ইউনিভার্সাল নয়, ওকে। তাহলে এবার তোমরা দেখো, যদি আধান দুটোকে এসআই নেওয়া হয় আর যদি দূরত্বটাকে মিটারে নেওয়া হয়, তাহলে কে ড্যাশের ভ্যালু হয়ে যায় কত? 1/4πε0। এই এপসাইলন নটটা কি? এপসাইলন হচ্ছে পারমিটিভিটি, তড়িৎ ভেদ্যতা। কোথায়? শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। তড়িৎ ভেদ্যতা, এই টার্মগুলো মনে রাখবে। এটা কি বলা হয়? শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, ওকে। তাহলে এটাকে কি বলা হচ্ছে? শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। এর একক আছে, এর এককটা একটু তোমরা জাস্ট মনে রাখবে। তো এই শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার ফর্মুলাটা, এটার ভ্যালুটা মনে রাখবে, 8.85 × 10⁻12 কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2, ওকে। তাহলে এর ক্ষেত্রে কি হয়ে যাবে? ফোর্সের ম্যাগনিটিউড ভ্যালুটা কত হয়ে যাবে? 1/4πε0, ওকে, Q1 Q2 বাই আর স্কোয়ার, ওকে। আর এই 1/4πε0 আর একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে 9 × 10⁹, ওকে, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, ওকে। নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। তো দেখো, তাহলে এর ভ্যালুটাও কিন্তু মনে রাখবে। এর ভ্যালু হচ্ছে 9 × 10⁹, ঠিক আছে। নিউটন, এটার যে ইউনিটটা আছে তার উল্টোটা, নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। এরও ভ্যালুটা কিন্তু তোমরা মনে রাখবে, মানে 1/4πε0 ভ্যালু হচ্ছে 9 × 10⁹, ওকে। তাহলে এটা হলো ফর্মুলা। এবার যদি বায়ু মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যমে নেওয়া হয়, তখন এই কে ড্যাশটা কী হয়? কে ড্যাশটা হয়ে যায় 1/4πε। এই এপসাইলনটা কি? এপসাইলনটা তড়িৎ ভেদ্যতা, কিন্তু কার? যে মাধ্যম নেওয়া হবে সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ওকে। এপসাইলনটা কি বলবে তাহলে? তড়িৎ ভেদ্যতা কার? না যে মাধ্যমে নেওয়া হবে সেই মাধ্যমের, ওকে। তাহলে এর ক্ষেত্রে ফর্মুলাটা কী হয়ে যাবে? এর ক্ষেত্রে ফর্মুলাটা হবে 1/4πε Q1 Q2 বাই আর স্কোয়ার, ওকে। এবার এখান থেকে একটা জিনিস আছে, ধরে নাও তোমাকে কোনো একটা মাধ্যম দিয়েছে, কোনো একটা মাধ্যম, সেটা হতে পারে জল, হতে পারে সেটা অ্যালকোহল, হতে পারে যে কোনো একটা মাধ্যম। ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে বলে দিয়েছে, আর ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এপসাইলন বলে দিয়েছে। এই দুটোর মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে, এবং হচ্ছে কি তড়িৎ ভেদ্যতা এপসাইলন, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি? না এপসাইলন ইকুয়াল টু কে ইন্টু এপসাইলন নট, মানে কে ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট, মানে কোনো একটা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক ইকুয়াল টু ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এটা একটা পরাবৈদ্যুতিক ধ্রুবকের সংজ্ঞা।
কোনো একটা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক ইকুয়াল টু হচ্ছে ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা বাই হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। এটাকে অনেক সময় আপেক্ষিক তড়িৎভেদ্যতাও বলে। কি বলা হয়? আপেক্ষিক তড়িৎভেদ্যতা। এটাকে বলা হয় আপেক্ষিক তড়িৎভেদ্যতা এপসাইলন আর। এপসাইলন আর ইকুয়াল টু হচ্ছে কে ইকুয়াল টু হচ্ছে এপসাইলন বাই এপসাইলন নট। ওকে, তাহলে এই ফর্মুলাটা আমরা এইভাবে বলতে পারি 1/4 কে এপসাইলন নট Q1 Q2 বাই হচ্ছে আর স্কোয়ার। এইভাবেও আমরা কিন্তু বলতে পারি। ওকে, তাহলে দেখো এটা কিন্তু আমরা একটা সম্পর্ক পেলাম কার মধ্যে, কার না পরাবৈদ্যুতিক ধ্রুবক আর ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা আর হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। ওকে, এবার এখান থেকে তোমাদের আধানের সংজ্ঞাটা আসবে। কী রকম সংজ্ঞাটা আসবে সেটা হচ্ছে এখান থেকে তোমাদের 1 কুলম আর 1 স্ট্যাট কুলমের সংজ্ঞাটা আসবে। তো তোমরা যখন সংজ্ঞাটা আসবে সেটা বায়ু মাধ্যমেই তোমরা দেবে। তোমরা কিন্তু অবশ্যই এই ফর্মুলাগুলো কিন্তু মনে রাখবে। এই ফর্মুলাগুলো, এই কোশ্চেনটা আসবে কোনো মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক ও তড়িৎভেদ্যতার সম্পর্ক নির্ণয় করো। কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক ও তড়িৎভেদ্যতার সম্পর্ক নির্ণয় করো। তড়িৎভেদ্যতার সম্পর্ক নির্ণয় করো। ঠিক আছে, কোনো মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক ও তড়িৎভেদ্যতার সম্পর্ক নির্ণয় করো মানে হচ্ছে কে আর হচ্ছে এপসাইলন। ওকে, নেক্সট দেখো, এবার আমি আসবো 1 কুলম আর 1 স্ট্যাট কুলমের মধ্যে মানে সংজ্ঞা। তোমাদের পরীক্ষায় কিন্তু সংজ্ঞা আসতে পারে 1 কুলম আর 1 স্ট্যাট কুলমের সংজ্ঞা। তো দেখো, যখন তোমরা 1 কুলম্বের সংজ্ঞা বের করবে, 1 কুলম্বের আধানের সিজিএস আর এসআই একক। আচ্ছা, আধানের এইটা একটু লিখে নাও, আধানের এসআই একক কি কুলম আর সিজিএস কি স্ট্যাট কুলম। স্ট্যাট কুলম বা স্ট্যাট সি সংক্ষেপে লিখতে পারো। তো 1 কুলম সমান কত স্ট্যাট কুলম হয় এটা তোমাদের জানা আছে। 1 কুলম সমান হচ্ছে 3 × 10⁹, 3 × 10⁹ ইএসইউ অফ চার্জ। মানে 1 কুলম ইকুয়াল টু 3 × 10⁹ স্ট্যাট সি। এটা কিন্তু মনে রাখবে আধানের এসআই ও সিজিএসের এককে। এবার 1 কুলম আর 1 স্ট্যাট কুলমের সংজ্ঞা কিভাবে করবে? দেখো, এমনিতে তোমরা যখন করবে এটাও বায়ু মাধ্যমে নেবে আর কিসে হবে স্ট্যাট কুলম। তো এটা সিজিএসে, সবগুলোই সিজিএসে নেবে। এটাও বায়ু মাধ্যম নেবে আর এটা কিসে নেবে এসআই। তো দেখো তাহলে এটা কিভাবে করবে? এফ সমান Q1 Q2 বাই আর স্কোয়ার। বায়ু মাধ্যম জন্য কে ড্যাশটা কত হচ্ছে 1। তো এটা কিভাবে করবে? দেখো, এটা আমি Q1, এটা Q2 লিখলাম, ঠিক আছে, আর এটা হচ্ছে আর। তো সংজ্ঞাটা কিভাবে লিখবে? দেখো, এটা আমি কোন মাধ্যমে নিয়েছি? বায়ু মাধ্যম। বায়ু মাধ্যম, বায়ু মাধ্যমে দুটি আধানকে, বায়ু মাধ্যমে দুটি আধানকে যদি 1 সেমি দূরত্বে রাখা হয়, আর এর ভ্যালু 1 সেমি দূরত্বে রাখা হয় এবং এদের মধ্যে যে বল, এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান যদি 1 ডাইন হয়, তাহলে এই আধান দুটিকে বলা হয় 1 স্ট্যাট কুলম। ওকে, তাহলে 1 স্ট্যাট কুলমের সংজ্ঞাটা আবার বলছি। দেখো, এটা কিন্তু খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে। দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে যদি 1 সেমি দূরত্বে রাখা হয় এবং এরা পরস্পরের উপর 1 ডাইন বল প্রয়োগ করে, তবে প্রত্যেকটি বিন্দু আধানকে কি বলা হয়? তবে প্রত্যেকটি বিন্দু আধানকে বলা হয় 1 ইএসইউ অফ চার্জ। ওকে, 1 ইএসইউ অফ চার্জ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে দুটি বিন্দু আধানকে এদের সমপরিমাণ আধান হতে হবে। যদি দুটি বিন্দু আধানকে বায়ু মাধ্যমে 1 সেমি দূরত্বে রাখা হয় এবং এদের মধ্যে 1 ডাইন বল প্রয়োগ করে, তাহলে এই বিন্দু আধানকে কি বলা হয়? 1 স্ট্যাট কুলম। ওকে, আর এখান থেকে তাহলে সংজ্ঞাটা কি করে বের করবে? সিমিলার, এখান থেকে দেখো, তুমি যখন এসআই পদ্ধতিতে নিচ্ছিলে তাহলে এখানে একটা টার্ম এসেছিল 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে Q1, এখানে হচ্ছে Q2। মনে রাখবে Q1 = Q2 হতে হবে সব সময়। ওকে, আর এদের মধ্যে ডিস্টেন্সটা তাহলে এখানে কি হবে? 1 মিটার।
তাহলে এবার কিভাবে এখানে ডেফিনেশনটা কীভাবে করবে, দেখো এই ভ্যালুটা কিন্তু তোমাদের জানা আছে কত, 9 × 10⁹ ওকে। তাহলে দুটি সমপরিমাণ বিন্দু আধানকে যদি পরস্পর 1 মিটার দূরত্বে রাখা হয়, এটা মুখস্থ করার কিচ্ছু নেই, জাস্ট বুঝে মনে রাখা। দুটি বিন্দু আধানকে যদি পরস্পর 1 মিটার দূরত্বে রাখা হয় এবং উহাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান যদি 9 × 10⁹ নিউটন হয়, তাহলে এই দুটি বিন্দু আধানকে বলা হয় 1 কুলম্ব। ওকে, তাহলে বুঝতেই পারছো 1 কুলম্বের সংজ্ঞাটা কীভাবে করলাম। দুটি সমপরিমাণ বিন্দু আধানকে যদি 1 মিটার দূরত্বে রাখা হয় এবং উহাদের মধ্যে যদি ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান 9 × 10⁹ নিউটন হয়, তাহলে দুটি বিন্দু আধানকে বলা হয় 1 কুলম্ব। বাস, এটাই তো, এটা খুবই ইজি এবং খুবই আর কি সহজ। ওকে, তাহলে এখান থেকে আমরা 1 কুলম্বের সংজ্ঞাটাও আমি কিন্তু তোমাদেরকে বলে দিলাম। ওকে, এবার আমি তোমাদের কিছু অঙ্ক দেবো, সেই অঙ্কগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে এবং অবশ্যই অঙ্কগুলো করতে হবে। দেখো এই প্রবলেমটা দেখো, বলছে দুটো বিন্দু আধান, এটা হচ্ছে Q1 আর এটা হচ্ছে Q2, এরা পরস্পর 6 সেমি দূরত্বে আছে এবং দূরত্বে থাকলে ওদের মধ্যে যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে 196 ডাইন। তো এদের মধ্যে যে ফোর্সটা কাজ করছে সেটা দেখো 196 ডাইন। এবার দেখো এই দুটো আধানকে কিসে রাখা হয়েছে, ফার্স্ট দেখো বায়ু মাধ্যমে রাখা হয়েছে। ওকে, তাহলে বায়ু মাধ্যমে রাখা হয়েছে। এখন এদের দূরত্বটা কিসে বলেছে, সেমিতে। ওকে, আর এখানে ফোর্সটাও বলেছে কিন্তু ডাইন, তার মানে এগুলো সবই কিন্তু সিজিএস সিস্টেমে আছে। তাহলে সিজিএস সিস্টেম বায়ু মাধ্যমে আমাদের ফোর্সের ফর্মুলাটা কী ছিল, কে ড্যাশের ভ্যালু ছিল 1, তাহলে এখানে কী হয়ে যাবে, সিম্পল Q1 Q2/r²। এবার দেখো এখানে Q1টা আর Q2টা বলেছে যে একটির আধান অপরটির 4 গুণ, তাহলে Q1টাকে আমি ধরে নিচ্ছি Q আর Q2টাকে আমি কত ধরে নিচ্ছি 4Q। ওকে, তাহলে এখানে ফর্মুলায় লিখে দেবো 196 = Q × 4Q বাই হচ্ছে 6² ঠিক আছে। তাহলে এখানে কত হবে দেখো, তাহলে হবে 4Q²/36 = 196। ওকে, তাহলে 9, তাহলে Q² = 9 × 196। তাহলে এখান থেকে তোমরা দেখো Q = কত আসবে বলে দাও তাড়াতাড়ি, কত আসবে বলো জলদি জলদি। তাহলে এটা তোমরা বাড়িতে করবে যে এটা Q এর ভ্যালুটা কত আসে। ওকে, তাহলে এটা Q এর ভ্যালু √9 × 196। ওকে, তাহলে এটা তোমরা বাড়িতে করবে এবং এটার ইউনিটটা হবে ESU। দেখো তোমাদের ভালো করে দেখতে হবে যে দুটো বিন্দু আধানকে কোন মাধ্যমে বলা হয়েছে। যদি কোনো মাধ্যম মেনশন না করা থাকে, যদি বলা না থাকে, তাহলে তোমরা এটা বায়ু মাধ্যমই ধরে নেবে। ওকে, যদি কোনো মাধ্যম না বলা থাকে তাহলে বায়ু মাধ্যম ধরে নেবে, এখানে দূরত্বটা দেখবে আর এখানে বলটা দেখবে, তাহলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। ওকে, এই অঙ্কটা আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, এই অঙ্কটাতেই তোমরা এটা মিটার লিখবে, 6 মিটার দূরত্বে রাখা হলে এবং উহাদের মধ্যে 5 নিউটন বল প্রয়োগ করা হলো এবং একটির আধান অপরটির 10 গুণ হলে, প্রত্যেকটি আধান কত, এই অঙ্কটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। ওকে, এখানে দেখো, এখানে কিন্তু অঙ্কটা আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। দেখো ফোর্সটা কিন্তু এখানে কিন্তু ফোর্সটা এসআই বলা আছে, আধান দুটো বায়ু মাধ্যমে আছে, আধান দুটোর মধ্যে দূরত্ব কিন্তু এসআই বলা আছে। তাহলে কিন্তু অবশ্যই এটা কিন্তু তোমাদের কীভাবে করতে হবে সেটা আমি আর বলছি না, এটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে, অঙ্ক প্র্যাকটিস করবে, তাহলে থিঙ্কিং স্কিল ডেভেলপ হবে। নেক্সট অঙ্কটা দেখো। তো আমি যে অঙ্ক দুটো হোমওয়ার্কে দিলাম এই দুটো করবে, সেটা হচ্ছে পরস্পর থেকে 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত বায়ু মাধ্যমে 1 কুলম্ব দুটি বিন্দু আধানের মধ্যে পরস্পর বল নির্ণয় করো। এই 1 কিলোমিটারটাকে কিন্তু 1 কিলোমিটারটাকে কিন্তু তোমরা প্রথমে মিটারে কনভার্ট করে নেবে। ওকে, প্রথমে রূপান্তর করে নেবে, তাহলে দেখবে অঙ্কটা খুবই তোমাদের সোজা মনে হবে। ওকে, আচ্ছা, একটি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক 3, কে এর ভ্যালু হচ্ছে 3। ওকে, তড়িৎ ভেদ্যতা কত, এপসাইলনের ভ্যালুটা কত হবে বের করতে বলেছে। তো এপসাইলন নটের ভ্যালুটা সবসময়ই এক, কত 8.85 × 10⁻12। ওকে, এটা কিন্তু মনে রাখবে, 8.85 × 10⁻12, এটা আমি আগেই বলেছি। তো এই ফর্মুলা তোমরা তো দেখলে, কে এপসাইলন নট আর এপসাইলনের মধ্যে আমি একটা ফর্মুলা বলেছি, সেখান থেকে এইটা কিন্তু তোমরা ভালো করে রাখবে। ওকে, তো মোটামুটি আজকে আপাতত এটুকুই লেকচারটা থাক।
অনেক কিছু পড়িয়ে দেওয়া হয়েছে, তোমরা ভালোভাবে খাতায় লিখবে এবং আমি যে পড়ানোর মাঝে যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো কিন্তু ভালো করে করবে। ওকে, তো হ্যাঁ, আরেকটা কথা বলার আছে যে এই যে আমি যে জিনিসটা পড়ালাম, যে টপিকটা, এটার উপর আমি কোশ্চেন দেবো এবং শুধু এই দুটো কোশ্চেন দিয়েছি মানে হোমওয়ার্ক দিয়েছি বলে তা না, আমি আরও কিছু নিউমেরিক্যাল মানে অঙ্ক সেগুলো আমি তোমাদের অবশ্যই দেবো। সেখানে আরও কিছু এমসিকিউ থাকতে পারে, অবশ্যই থাকবে, সেটা আমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন আছে তারা পেয়ে যাবে। ওকে, সেইগুলো তোমরা ভালো করে করবে এবং অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। একটা কথা মনে রাখবে, প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। প্র্যাকটিসই কিন্তু তোমাদেরকে পারফেক্ট বানাতে পারবে। আর তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোটটা তৈরি করবে ভালো করে। আমি তো বলেছি 3টে খাতা করতে, একটা খাতায় ভালোভাবে নোটটা তৈরি করবে এবং যদি তোমাদের কোনো জায়গায় কোনো রকম ডাউট হয় তোমরা আমাকে জিজ্ঞাসা করবে। আর আমি তোমাদের এই রিলেটেড কুলম্বের সূত্র অনুযায়ী আরও কিছু অঙ্ক তোমাদের দেবো এবং অবশ্যই তোমাদের কিন্তু পড়তে হয় বাড়িতে। আরেকটা জিনিস যেটা আমি বললাম না, সেটা হচ্ছে যে অনেকের কোশ্চেন হতে পারে যে যে কোনো দুটো বস্তুকে রাব করলে কি আর কি মানে দুটো বস্তুতে কি আধান তৈরি হবে, ধনাত্মক আধান বা ঋণাত্মক আধান তৈরি হবে? তা না, এটা মনে রাখবে যে টোটাল 14টা বস্তুর ওপর একটা মানে টোটাল 14টা বস্তু আছে, সেই 14টা বস্তু মিলে 14টা বস্তুর মধ্যেই মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এই 14টা বস্তুর মধ্যে যে কোনো একটা বস্তুর সাথে ঘষলে একটা বস্তুতে ধনাত্মক আধান, একটা বস্তুতে ঋণাত্মক আধান তৈরি হয়। এই বস্তুগুলোকে মিলে একটা মানে সিরিজ তৈরি করা হয়েছে। সিরিজ মানে একটা শ্রেণী তৈরি করা হয়েছে। এরকম 14টা বস্তু আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এই 14টা বস্তুর একটা নিয়ম আছে, মানে প্রথমের সাথে দ্বিতীয়র যদি ঘষা হয় তাহলে প্রথমে ধনাত্মক আধান তৈরি হয় আর পরে ঋণাত্মক আধান তৈরি হয়। তো এই পুরো সিরিজটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ, স্থির তড়িৎ শ্রেণী। এটা নিয়ে আমি নেক্সট ক্লাসে ডিসকাস করব। ওকে, তো আজকে আপাতত এই পর্যন্তই থাক। ভালো করে সবাই পড়াশোনা করো, ভালো করে চিন্তা ভাবনা করো, এই অঙ্কগুলো করবে, আমাকে কমেন্ট সেকশানে জানাবে কত কি অ্যান্সার বেরোচ্ছে। ওকে, ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা এবং সবাই কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। ওকে, কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলো না, কমেন্ট ইজ মাস্ট।